এত রাতে আমার ঘরের সামনে কি করছো তুমি? আরাফের ভারী আর গম্ভীর গলা শুনে ইনার হাত থেকে পানির গ্লাসটা ছিটকে মেঝেতে পড়ে গেল। কাঁচ ভাঙার শব্দে পুরো করিডোর কেঁপে উঠল। ইনায়া ভয়ে দেয়ালের সাথে সেটে গেল। আমি পানি খেতে নিচে যাচ্ছিলাম। রান্নাঘর নিচতলায় আর তুমি দোতলায় আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছো। পানি কি আমার ঘরে খুঁজতে এসেছিলে? না মানে আমি আসলে পথ ভুলে এদিকে চলে এসেছি। আরাফ ধীর পায়ে ইনায়ার দিকে এগিয়ে গেল। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ আর শীতল। ইনায়া ভয়ে চোখ বন্ধ করে ফেলল। চোখ খোলো। আমাকে যেতে দিন প্লিজ। ভাঙা কাচের উপর দিয়ে হাঁটলে পা কেটে যাবে। ওখানেই দাঁড়িয়ে থাকো, আমি সরাচ্ছি। না না, আমি নিজেই পরিষ্কার করে নিচ্ছি। আমি যা বলছি তাই করো, একদম নড়বে না। আরাফ নিচু হয়ে নিজের হাত দিয়ে ভাঙা কাচের টুকরোগুলো সরাতে শুরু করলো। ইনি অবাক হয়ে দেখলো আরাফের মতো একটা রাগী মানুষ তার জন্য কাজ পরিষ্কার করছে। হঠাৎ আরাফের আঙ্গুল কেটে রক্ত বের হতে শুরু করলো। আপনার হাত কেটে গেছে, রক্ত বের হচ্ছে। তুমি নিজের ঘরে যাও ইনায়া, আর রাতের বেলা একা একা ঘর থেকে বের হবে না। এটা তোমার নিজের বাড়ি নয় যে যখন খুশি যেখানে সেখানে ঘুরবে। আমি আসলে ইচ্ছে করে আসিনি। যাও এখান থেকে। আরাফের ধমক শুনে ইনার এক মুহূর্ত দাঁড়ালো না। সে দৌড়ে নিজের ঘরে চলে গেল। আরাফ মেঝের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার আঙুল থেকে রক্ত গড়িয়ে মেঝেতে পড়ছে। কি রে, তুই হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? তোর ভাইয়া আমাকে মেরে ফেলবে নীলা। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আমি কাল সকালেই চলে যাব। আরে ভাইয়া আবার কি করেছে? তুই তো ভাইয়ার সামনেই যাস না। আমি পানি খেতে গিয়ে ভুল করে তোর ভাইয়ার ঘরের সামনে চলে গিয়েছিলাম। গ্লাস ভেঙে ফেলেছি। উনি আমাকে ভীষণ বকেছেন। ভাইয়া বকেছে, কিন্তু ভাইয়া তো আজ রাত পর্যন্ত অফিসে থাকার কথা ছিল। এত তাড়াতাড়ি বাড়ি ফিরল কিভাবে? আমি এসব জানি না। আমাকে কাল সকালে হোস্টেলে দিয়ে আসবি। আমি তোদের এই রাজপ্রাসাদে থাকতে চাই না। পাগল হয়েছিস তুই? আব্বু আম্মু তোকে নিজের মেয়ের মতো ভালোবাসে, আর তুই জানিস তোর হোস্টেলে ঝামেলা চলছে। তুই কোথায় যাবি এখন? যেখানে খুশি যাব, কিন্তু এই জঙ্গলি ভাল্লুকের সামনে আমি আর পড়বো না। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়াকে বলে দেবো, সে যেন তোর সামনে না যায়। এবার ঘুমিয়ে পড়। নীলা ইনায়াকে জড়িয়ে ধরে শুয়ে দিল। কিন্তু ইনায়ার চোখে ঘুম নেই। আরাফের সে শীতল দৃষ্টি বারবার তার মনে পড়ছে। ইয়ানা, মা তুমি কি সারা রাত ঘুমাওনি? চোখ মুখ কেমন বসে আছে কেন? না আম্মু, আমি ঠিক আছি। খুব ভালোই হয়েছে। মেয়েটার শরীর মনে হয় খারাপ। নীলা, তুই ওকে নিয়ে আজ একটু ডাক্তারের কাছে যা তো। আচ্ছা দাদি, আমি নিয়ে যাব। ডাইনিং টেবিলের এক কোনায় বসে ইনা চুপচাপ খাচ্ছিল। হঠাৎ আরাফ সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। পুরো ডাইনিং রুম মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। সবাই আরাফকে ভয় পায়। আরাফ, আজ অফিসে যাবি না? হ্যাঁ আব্বু, যাব, একটু কাজ আছে। আরাফ ইনায়ার ঠিক সামনের চেয়ারটাতে বসলো। ইনায়া ভয়ে মাথা নিচু করে ফেলল। কাল রাতের খাবার কে রান্না করেছিল? কেন বাবা, আমি আর তোমার আম্মু মিলে রান্না করেছি। তরকারি কি খারাপ হয়েছিল? না, আমি শুধু জানতে চাইছিলাম ইনায়া কেন কাল রাতে খায়নি। আরাফের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। ইনায়াও চমকে মাথা তুলল। কি বলছিস তুই? ইয়ানা তো কাল আমাদের সাথেই খেলো। ও শুধু প্লেট নাড়াচাড়া করেছে, কিছুই খায়নি। তুই সত্যি কাল রাতে খাসনি ইনায়া? আমাকে বলিসনি কেন? আমার ক্ষুধা ছিল না নীলা। ক্ষুধা ছিল না নাকি খাবার পছন্দ হয়নি? এই বাড়িতে থাকলে নিয়ম মেনে চলতে হবে। যখন তখন না খেয়ে থাকা চলবে না। আমি তো বললাম আমার ক্ষুধা ছিল না। আপনি কেন আমাকে বারবার কথা শোনাচ্ছেন? ইনায়ার মুখে মুখে তর্ক করা দেখে বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেল। আরাফের চোখের দৃষ্টি আরো কঠিন হলো। আমি কথা শোনাই না ইনায়া, আমি নিয়ম শেখাই। আজ থেকে তুমি ঠিক মতো খাবে, আর যদি না খাও তবে তার ফল ভালো হবে না। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? যা বোঝার বুঝে নাও। এদিকে আরাফ না খেয়েই উঠে চলে গেল। ইনায়ার চোখে পানি চলে এলো। সে বুঝতে পারছে না এই লোকটা কেন তার পেছনে লেগেছে। তুই এখানে বসে আছিস, জানিস না এটা আরাফ ভাইয়ার বসার জায়গা?
আমি তো জানতাম না। রিয়া আপু, আমি উঠে যাচ্ছি। তুই আসলে একটা ফকিনি। জানি না নীলা কেন তোকে এই বাড়িতে ধরে এনেছে। তোর মতো মেয়েরা তো সুযোগ খুঁজেই বড়লোকদের বাড়িতে ঢোকার। আর রিয়া, কি বলছিস এসব? ইয়া না আমাদের মেহমান। কিসের মেহমান? ও তো এইখানে এসেছে রাজত্ব করছে। আজ সকালে দেখেছি ভাইয়া ওর জন্য কেমন সিনক্রেট করলো। নিশ্চয়ই ও ভাইয়াকে ভাসানোর চেষ্টা করছে। রিয়া আপু, আপনি আমাকে অপমান করছেন। আমি এমন মেয়ে নই। চুপ কর তুই, বেশি কথা বলবি না। ঠিক তখনই সেখানে আরাফ এসে দাঁড়ালো। তার চোখ দুটো রাগে জ্বলছে। রিয়া, আরাফের গর্জন শুনে রিয়া কেঁপে উঠল। ভাইয়া তুমি এখন এলে? তুই ইনায়াকে কি বলছিলি? আমি তো কিছু বলিনি ভাইয়া। আমি শুধু ওকে বলছিলাম ওই চেয়ারটা তোমার। আমি নিজের কানে শুনেছি তুই ওকে কি বলেছিস। ইনায়া এই বাড়ির মেহমান নয়, ও নীলার মতো এই বাড়ির মেয়ে। আজ থেকে ওর সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমি তাকে বাড়ি থেকে বের করে দেব, সে যেই হোক না কেন। আরাফের কথা শুনে রিয়া আর ফাহিম মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। ইনায়া অবাক হয়ে আরাফের দিকে তাকিয়ে রইল। আপনি আমাকে বাঁচালেন কেন? আপনি তো আমাকে ঘৃণা করেন। আমি কাউকে ঘৃণা করার মতো সময় নষ্ট করি না ইনায়া, আর তুমি নিজেকে এত গুরুত্বপূর্ণ ভেবো না। আমি শুধু বাড়ির নিয়ম ঠিক রাখছিলাম। আপনি একটা পাথর, আপনার মনে কোনো দয়া নেই। হ্যাঁ, আমি পাথর, তাই আমার থেকে দূরে থাকাই তোমার জন্য ভালো। আরাফ হন করে সেখান থেকে চলে গেল। ইনায়ার মনে হাজারো প্রশ্ন ভিড় করতে লাগলো। এই মানুষটা কেমন? সে বউকে আবার শাসন করে, আবার অপমান থেকে বাঁচায়। এদিকে রাত গভীর হয়েছে। ইনায়া নিজের ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ সে শুনতে পেল জানালার বাইরে একটা অদ্ভুত শব্দ হচ্ছে। কেউ যেন জানালার কাঁচ খোলার চেষ্টা করছে। কে ওখানে? কোনো উত্তর এলো না, শুধু একটা ছায়া জানালার বাইরে দিয়ে সরে গেল। ইনায়া ভয়ে কাঁপতে কাঁপতে জানালার দিকে এগিয়ে গেল। হঠাৎ তার ঘরের লাইট বন্ধ হয়ে গেল। নীলা তুই কোথায়? আমাকে বাঁচা। অন্ধকারে কেউ একজন ইনায়ার হাত চেপে ধরল। ইনায়া চিৎকার করতে যাবে, তার আগেই একটা শক্ত হাত তার মুখ চেপে ধরল। চুপ, একদম চিৎকার করবে না। আপনি এখানে কি করছেন? আমি যা বলছি মন দিয়ে শোনো। এই ঘরে আর থাকা যাবে না, আমার সাথে চলো। আমি কোথাও যাব না আপনার সাথে। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তোমার কি মরার এতই শখ? বাইরে তাকাও। ইনায়া জানালার বাইরে তাকিয়ে দেখল কালো পোশাক পরা দুজন লোক হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া সারা শরীর ভয়ে অবশ হয়ে এলো। ওরা কারা? ওরা আমাকে মারতে চায় কেন? এখন প্রশ্ন করার সময় নয়, আমার হাত শক্ত করে ধরো। আমরা পিছনের দরজা দিয়ে বের হব। আমি খুব ভয় পাচ্ছি। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, আমাকে বিশ্বাস করো। আরাফের গলার স্বরে এমন একটা জোর ছিল যে ইনায়া নিজের অজান্তেই আরাফের হাত শক্ত করে ধরল। আরাফ খুব সাবধানে ইনায়াকে নিয়ে ঘর থেকে বের হলো। পুরো বাড়ি অন্ধকার, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আমরা কোথায় যাচ্ছি? আমার স্টাডি রুমে, ওটা সাউন্ড প্রুফ আর অনেক বেশি সুরক্ষিত। তারা অন্ধকারে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। হঠাৎ ইনায়ার পা পিছলে গেল। সে পড়ে যাওয়ার আগে আরাফ তাকে নিজের বুকে জড়িয়ে ধরল। ইনায়া আরাফের বুকের স্পন্দন শুনতে পাচ্ছিল। ঠিক আছো তুমি? হ্যাঁ। চলো তাড়াতাড়ি। তারা স্টাডি রুমে ঢুকেই আরাফ ভেতর থেকে দরজা লক করে দিল। ইনায়া হাঁপাচ্ছিল। আরাফ একটা ছোট ইমার্জেন্সি লাইট জ্বালালো। এবার বলবেন ওরা কারা, আর আপনি কিভাবে জানলেন ওরা আসবে? তোমার এত কিছু জানার দরকার নেই, তুমি শুধু জানবে তুমি এখানে নিরাপদ। না, আমার জানার দরকার আছে। আমার সাধারণ একটা জীবনে হঠাৎ করে এসব কি শুরু হয়েছে? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। পৃথিবীতে ভালো থাকার জন্য কারো ক্ষতি না করাই যথেষ্ট নয় ইনায়া। মাঝে মাঝে তোমার অস্তিত্বই অন্যদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আপনি কথা ঘুরিয়ে দিচ্ছেন। আপনি নিশ্চয়ই কিছু জানেন, আমাকে বলুন প্লিজ। আমি কিছু জানি না, আর যদি জানিও তোমাকে বলবো না। তুমি এখানে চুপচাপ বসে থাকো, আমি দেখছি বাইরে কি অবস্থা। আমাকে একা রেখে যাবেন না প্লিজ, আমার খুব ভয় করছে। এদিকে ইনায়া আরাফের শার্টের হাতা খামচে ধরল। আরাফ ইনায়ার ভীত মুখের দিকে তাকালো। তার কঠোর মুখে একটা নরম ভাব ফুটে উঠল।
যা সে সাথে সাথেই লুকিয়ে ফেলল। আমি ঠিক আছি, শুধু মনিটরে সিসিটিভি ফুটেজ চেক করব। তুমি ওই সোফায় গিয়ে বসো। আরাফ ল্যাপটপ চালু করে ক্যামেরা ফুটেজ দেখতে লাগলো। ইনা সোফায় বসে আরাফের দিকে তাকিয়ে রইল। ইমার্জেন্সি লাইটের আলোয় আরাফের মুখটা কেমন রহস্যময় লাগছে। ওরা কি চলে গেছে? না, ওরা বাগানে ঘুরছে, মনে হচ্ছে কিছু খুঁজছে। আমরা পুলিশে খবর দিচ্ছি না কেন? পুলিশ আসার আগেই ওরা যা করার করে ফেলবে। আমি পরিস্থিতি সামলাতে পারবো, তুমি শুধু শান্ত থাকো। আপনি এত স্বাভাবিকভাবে এসব বলছেন কিভাবে? যেন এসব আপনার কাছে রোজকার ঘটনা। হ্যাঁ, আমার কাছে এসব নতুন কিছু নয়, তাই তোমাকে বলছি ভয় পেও না। হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে দেখা গেল ওই লোকগুলো সদর দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আরব দ্রুত ল্যাপটপ বন্ধ করে দিল। ওরা ভেতরে ঢুকছে, আমাদের এখান থেকে বের হতে হবে। কিন্তু কোথায় যাব? সারা বাড়ি তো অন্ধকার। আমার সাথে চলো, কোনো কথা বলবে না। আরব স্টাডি রুমের একটা বুকশেলফ টেনে সরালো। তার পেছনে একটা গোপন দরজা বেরিয়ে এলো। হিনা অবাক হয়ে দেখলো এ বাড়িতে এমন একটা জায়গা আছে যা সে কোনোদিন কল্পনা করেনি। এটা কি? এটা কোথায় যায়? বেসমেন্টে, চলো ভেতরে ঢোকো। আরাফ ইনায়াকে ভেতরে ঢুকিয়ে নিজেও ঢুকে পড়লো আর দরজাটা বন্ধ করে দিল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। ইনায়া ভয়ে আরাফকে শক্ত করে জড়িয়ে ধরল। আমার দম বন্ধ হয়ে আসছে। শান্ত হও ইনায়া, আমি তোমার পাশেই আছি, কিছু হবে না তোমার। আরাফ তার হাত দিয়ে ইনায়ার মাথাটা নিজের বুকের সাথে চেপে রাখলো। ইনায়া আরাফের শরীরের উষ্ণতা আর পরিচিত পারফিউমের গন্ধে অদ্ভুত একটা নির্ভরতা অনুভব করলো। যে মানুষটাকে সে জমের মতো ভয় পেত, আছে মানুষটার বুকেই সে সবচেয়ে বেশি নিরাপদ বোধ করছে। বেসমেন্টে আসার পর আরাফ তার ফোন বের করে কাউকে কল করলো। আবিদ, ওরা ভেতরে ঢুকেছে। তুমি ছেলেদের নিয়ে কত দূর? আমি মেন গেটের কাছে এসেছি। আরাপ, তুমি কোথায়? আমি ইনায়াকে নিয়ে সেফ রুমে আছি। তুমি ওদের জ্যান্ত ধরবে। আমি জানতে চাই ওদের কে পাঠিয়েছে। ঠিক আছে, আমি দেখছি। এদিকে আরাফ ফোন কেটে দিল। ইনায়া অন্ধকারেও আরাফের চোখের দিকে তাকিয়ে আছে। আবিদ ভাইয়া কে? আর আপনি তাকে কাদের ধরতে বললেন? আবিদ আমার বন্ধু, ও পুলিশে আছে। আপনি পুলিশ ডাকেননি বলেছিলেন। আমি অফিসিয়াল পুলিশ ডাকিনি। আবিদ আমার ব্যক্তিগত কাজে সাহায্য করছে। আপনি আসলে কে আরাফ ভাইয়া? আপনি তো শুধু একটা কোম্পানির সিইও। তাহলে এসব কি? আমাকে ভাইয়া ডাকবে না ইনায়া, আমি তোমার ভাইয়া নই। তাহলে কি ডাকবো? আপনি তো নীলার বড় ভাই। আমাকে শুধু আরাফ ডাকবে। আর আমি কে সেটা তোমার জানার সময় এখনো আসেনি। যখন সময় হবে তুমি সব জানতে পারবে। ভোরে পরিস্থিতি শান্ত হলো। আবিদ ওই লোকগুলোকে ধরে নিয়ে গেছে। আরাফ আর ইনা সেফ রুম থেকে বাইরে বেরিয়ে এলো। তুমি নিজের ঘরে যাও, ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। কাল রাতের কথা বাড়ির কেউ যেন না জানে। কিন্তু ওরা যদি আবার আসে? ওরা আর আসবে না, আমি ব্যবস্থা করেছি। তুমি যাও এখন। ইনা নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু তার চোখে ঘুম নেই। কাল রাতের ঘটনাগুলো বারবার তার চোখের সামনে ভাসছে। কিরে, তুই এতক্ষণ ঘুমাচ্ছিস কেন? বেলা 10টা বাজে। এমনি নীলা, কাল সকালে ভালো ঘুম হয়নি। চল তাড়াতাড়ি নিচে চল, বাড়িতে একটা বিরাট সমস্যা হয়েছে। ভাইয়া আজ সকালে খুব রেগে আছে, সবাইকে ড্রয়িং রুমে ডেকেছে, তোকেও ডাকছে। ইনার বুকটা কেঁপে উঠল। সে তো জানে কাল রাতে কি হয়েছিল, কিন্তু আরাফ তো তাকে কাউকে কিছু বলতে নিষেধ করেছিল। তাহলে আরাফ এখন সবাইকে কেন ডেকেছে? ড্রয়িং রুমের সবাই উপস্থিত। আরাফ সোফায় বসে আছে, তার চোখের দৃষ্টিতে আগুন জ্বলছে। ইনায়াকে নিচে নামতে দেখে আরাফ সোজা হয়ে বসলো। ইনায়া, এখানে এসো। জি। কাল রাতে তুমি কোথায় ছিলে? আরাফের আমার সরাসরি প্রশ্নে ইনায়া চমকে উঠল। বাড়ির সবাই অবাক হয়ে ইনায়ার দিকে তাকালো। আমি তো আমার ঘরেই ছিলাম। মিথ্যা কথা বলবে না ইনায়া, আমি জানি তুমি কাল রাতে ঘরে ছিলে না। এসব কি বলছিস আরাফ? ইয়ানা রাতে নিজের ঘরে থাকবে না, কোথায় যাবে? সেটাই তো আমি ওর মুখ থেকে শুনতে চাই আম্মু। ইনায়া, কাল রাতে তুমি কোথায় ছিলে আর কার সাথে ছিলে সেটা বাড়ির সবাইকে বলো। ইনায়া ভয়ে আর অপমানে কেঁদে ফেলল। সে বুঝতে পারছে না আরাফ কেন এমন করছে। আরাফ উঠে দাঁড়ালো।
আর তার হাত থেকে একটা ডায়েরি ইনায়ার পায়ের কাছে ছুঁড়ে মারলো। ডায়েরিটা খুলে যেতেই সেখান থেকে একটা ছবি বেরিয়ে এলো। ছবিটা দেখে ইনায়ার চোখ বড় বড় হয়ে গেল। এটা কিসের ছবি? তুমি নিজেই দেখো আর সবাইকে বলো এই ছবিতে থাকা মানুষটার সাথে তোমার কি সম্পর্ক। ছবিতে দেখা যাচ্ছে ইনায়া একটা ক্যাফেতে বসে আছে আর তার সামনে বসে আছে একটা অজানা লোক। আমি সত্যিই বলছি, আমি এই লোকটাকে চিনি না, আর এই ছবিটা কোথা থেকে এলো আমি জানি না। বাহ, কি সুন্দর মিথ্যা কথা বলতে পারে মেয়েটা। কাল রাতে নিশ্চয় চোর আসেনি, ওর ওই প্রেমিকই এসেছিল ওর সাথে দেখা করতে। তোমার মিথ্যা কথা শোনার সময় আমার নেই। আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতাম, কিন্তু আব্বু আম্মুর সম্মানের কথা ভেবে আমি সেটা করব না। তবে আজ থেকে তুমি এই বাড়ির বাইরে এক পাও ফেলতে পারবে না। তোমার কলেজ যাওয়াও বন্ধ। আপনি আমার সাথে এমন করতে পারেন না। আপনি তো জানেন কাল রাতে আসল সত্যিটা কি ছিল। আমি শুধু সেটাই জানি যে আমি দেখেছি। আর তুমি যদি এর চেয়ে বেশি কিছু বলার চেষ্টা করো তবে তোমার জন্যই সেটা খারাপ হবে। আরাফ রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। ইনায়া ফ্লোরে বসে অঝরে কাঁদতে লাগলো। সারাদিন ইনায়া ঘরের বাইরে বের হয়নি। সন্ধ্যায় কেউ একজন তার ঘরের দরজা নক করলো। কে? দরজা খোলো। আরাফের গলা শুনে ইনায়া দ্রুত চোখের পানি মুছে দরজা খুলল। আরাফের হাতে একটা খাবারের ট্রে। আপনি এখানে কেন এসেছেন? আমাকে অপমান করা কি এখনো শেষ হয়নি আপনার? খাবারটা খেয়ে নাও, সারাদিন কিছু খাওনি। আমি খাবো না। আপনি আমাকে সবার সামনে চরিত্রহীন প্রমাণ করেছেন। কেন করলেন এমন? আরাফ খাবারের ট্রেটা টেবিলের ওপর রেখে ইনার দিকে এগিয়ে গেল। ইনার পিছে যেতে যেতে দেয়ালের সাথে আটকে গেল। আরাফ দুই হাত দিয়ে ইনায়াকে দেয়ালের সাথে বন্দি করে ফেলল। আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। কাল রাতে যে লোকগুলো এসেছিল তারা সাধারণ চোর ছিল না, তারা প্রফেশনাল কিলার ছিল, আর তারা তোমার জন্যই এসেছিল। আমার জন্য? কিন্তু কেন? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। আমি যদি আজ সবার সামনে ওই নাটকটা না করতাম তবে ওই কিলাররা বুঝে যেত যে আমি তোমাকে প্রোটেক্ট করছি। আমি নিজে ওই ছবিটা এডিট করেছি যাতে সবার ফোকাস তোমার তথাকথিত প্রেমিকের দিকে যায় আর তুমি এই বাড়ির ভেতরে নিরাপদে থাকতে পারো। আপনি এত কিছু কেন করেছেন আমার জন্য? আমি তো আপনার কেউ না। তুমি আমার কে সেটা জানার সময় এখনো আসেনি। তুমি শুধু এইটুকু মনে রেখো, যতদিন আরাফ বেঁচে আছে তোমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না আমি। আরাফ ইনার থেকে দূরে সরে গেল। ইনা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। মাঝ রাতে ইনার ফোন বেজে উঠল। আননোন নাম্বার। হ্যালো, কে বলছেন? বেসিক্যালি আজকের মতো, কিন্তু তোর ওই ডেভিল ভাই তোকে কতদিন বাঁচাবে? তোর সময় শেষ হয়ে আসছে ইনায়া। লোকটা খট করে ফোন কেটে দিল। ঠিক তখনই ইনার ঘরের দরজাটা সজোরে কেউ ধাক্কা দিল। দরজাটা ক্যাচ করে খুলে গেল। একটা কালো ছায়া ঘরের ভেতর প্রবেশ করলো। লোকটা ইনার দিকে এগিয়ে আসতেই কেউ একজন পেছন থেকে এসে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল। ঘরের লাইট জ্বলে উঠল। ইনা দেখলো আরাফ একটা কালো পোশাক পরা লোককে মেঝের ওপর চেপে ধরে আছে। কে পাঠিয়েছে তোকে? বস আমাকে পাঠিয়েছে। কোন বস? নাম বল। লোকটা কিছু বলার আগেই তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলো। সে পকেট থেকে আগে থেকে বিষ খেয়ে নিয়েছিল। লোকটা নিস্তেজ হয়ে গেল। ও কে, আর ও কেন আমাকে মারতে চায়? আরাফ, তোমার চারপাশে মৃত্যুর জাল পাতা হয়েছে ইনায়া, কাউকে বিশ্বাস করবে না। আপনি আমাকে এত আগলে রেখেছেন কেন? আমি আপনার কে? এদিকে আরাফ ইনার চোখের দিকে তাকালো। সেই চোখে ছিল রাজ্যের ক্লান্তি আর অব্যক্ত অধিকারবোধ। তুমি এমন একজন যাকে হারালে আমি আর কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। আরাফ ইনায়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পরের দিন সকালে ইনা চোখ খুলে দেখলো সে একটা অচেনা ঘরে শুয়ে আছে। আরাফ কোথাও নেই, কিন্তু তার বালিশের নিচে রাখা আছে একটি পুরনো ডায়েরি। ডায়েরিটা খুলতেই ইনা আতঙ্কে শিউরে উঠল। ডায়েরির প্রথম পাতায় রক্তের মতো লাল কালিতে লেখা একটা নাম, যা ইনার পুরো দুনিয়াটাকে কাঁপিয়ে দিল। কার নাম লেখা ছিল সেখানে? আরাফ তাকে কোথায় নিয়ে এসেছে? আরাফ, আপনি কোথায়? এদিকে ইনিয়া খাট থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল। ঘরটা বেশ বড় আর ছিমছাম। বাইরে পাখির ডাক শোনা যাচ্ছে। দরজা খুলে বাইরে আসতে সে দেখলো একটা বিশাল ড্রয়িং রুম। সোফায় বসে
ল্যাপটপে কাজ করছে আরাফ। তার চোখে মুখে গভীর ক্লান্তি। আমরা কোথায় এসেছি আরাফ? আর এই ডায়েরিটা কার? তুমি উঠে পড়েছো, ফ্রেশ হয়ে নাও, খাবার রেডি। আমি আপনার কথার উত্তর চাইছি। এই রায়হান কে? তোমার যা জানার দরকার নেই তা নিয়ে মাথা ঘামাবে না। ডায়েরিটা আমাকে দাও। আরাফ উঠে এসে ইনায়ার হাত থেকে ডায়েরিটা প্রায় ছিনিয়ে নিল। ইনায়া অবাক হয়ে আরাফের দিকে তাকিয়ে রইল। আপনি আমার সাথে সবসময় এমন কেন করেন? আমি তো আপনার বন্দি নই যে আমাকে এইভাবে লুকিয়ে রাখবেন। আমার আম্মু আব্বু চিন্তা করছে, নীলাও নিশ্চয়ই ভয় পাচ্ছে। কেউ চিন্তা করছে না। আমি সবাইকে জানিয়ে দিয়েছি তুমি আমার সাথে আছো, আর তুমি এখন আমার বন্দির চেয়ে কম কিছু নও। আপনি একটা পাগল। আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব। যাওয়ার রাস্তা খোলা আছে, ওই তো মেইন দরজা। কিন্তু বাইরে পা রাখার সাথে সাথে যদি তোমার গায়ে বুলেট এসে লাগে তার দায়িত্ব আমি নেব না। ইনায়া থমকে দাঁড়ালো। কাল রাতের সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো তার মনে পড়ে গেল। সে ধপ করে সোফায় বসে পড়ল। তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। কাঁদছো কেন? আমি তো তোমাকে বাঁচানোর জন্যই এখানে এনেছি। আপনি আমাকে বাঁচাচ্ছেন নাকি নিজের কোনো স্বার্থ সিদ্ধি করছেন আমি জানি না। আপনি আমাকে এই রায়হান নামের লোকটার কথা বলবেন নাকি সেটা জানান? রায়হান তোমার বাবা। ইনায়া চমকে আরাফের দিকে তাকালো। তার বুকের ভেতরটা ধক করে উঠল। আপনি মিথ্যা বলছেন। আমার বাবা অনেক আগেই মারা গেছেন। জহির আব্বুই আমাকে পালিত মেয়ের মতো বড় করেছে। জহির সাহেব তোমাকে যা বলেছেন সব মিথ্যা বলেছেন। তোমার আসল বাবা রায়হান বেঁচে আছে, আর সে সাধারণ কেউ নয়, সে একজন আন্ডারওয়ার্ল্ড ডন। কাল রাতে যারা তোমাকে মারতে এসেছিল তারা তোমার বাবারই শত্রু। তারা তোমাকে জিম্মি করে রায়হানকে ধরতে চায়। এইসব আপনি কিভাবে জানেন? আর আমার বাবা যদি বেঁচে থাকে তবে সে আমার সাথে কেন যোগাযোগ করেনি? কারণ সে তোমাকে বিক্রি করে দিতে চেয়েছিল। আরাফের কথা শুনে ইনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার জন্মদাতা বাবা তাকে বিক্রি করে দিতে চেয়েছিল। এ কথা মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এটা হতে পারে না। কোনো বাবা তার মেয়ের সাথে এমন করতে পারে না। আপনি নিশ্চয়ই আমাকে ভয় দেখানোর জন্য এইসব গল্প বানাচ্ছেন। আমার এত সময় নেই যে তোমার জন্য বসে বসে গল্প বানাবো। 3 বছর আগে যা ঘটেছিল তার প্রমাণ আমার কাছে আছে। সময় হলে তুমি সব নিজের চোখেই দেখতে পাবে। এখন যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও। সারাদিন না খেয়ে থাকার কোনো মানে হয় না। আমার ক্ষুধা নেই, আমি খাবো না। তোমার জেদ আমাকে দেখাবে না ইনায়া। আমি একবার যা বলি সেটা দ্বিতীয়বার শোনার সুযোগ আমি কাউকে দেই না। সোজা রান্নাঘরে যাও। আরাফের গলার স্বর ভারী আর রুক্ষ হয়ে উঠল। ইনায়ার কোনো কথা না বাড়িয়ে চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেল। সে বুঝতে পারছে এই লোকটার সাথে তর্কে জেতা সম্ভব নয়। ওদিকে আরাফদের বাড়িতে থমথমে পরিবেশ। ড্রয়িং রুমে সবাই চিন্তিত মুখে বসে আছে। সাইমা ফুপু আর রাশেদ ফুপাও আজ সকালে চলে এসেছেন খবর পেয়ে। আরবটা যে কি শুরু করেছে হঠাৎ করে ইহানকে নিয়ে কোথায় চলে গেল? আমার তো মনে হচ্ছে ওই মেয়েটাই আমার ছেলেকে ফাঁসিয়েছে। কাল রাতের ওই ঘটনার পর আরাফ ওকে নিয়ে পালিয়েছে। তানভীরকে আসতে বলছি, সে এলেই তো একটা বিহিত করতে হবে। তুই চুপ কর সালমা। আমার নাতি এমন কোনো কাজ করবে না যাতে আমাদের মান সম্মান নষ্ট হয়। নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। দাদি ঠিক বলেছে আম্মু, ইনাই এমন মেয়ে নয়। ভাইয়া নিশ্চয়ই ওকে বাঁচাতে নিয়ে গেছে। আরে বাঁচাবে কেন? কাল তো আরাফ নিজেই বলল ইনায়ের অন্য কারোর সাথে সম্পর্ক আছে। এখন আবার তাকে নিয়েই দাও। ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। তুমি একটু চুপ করবে লুবানা? এমনিতেই সবাই টেনশনে আছে, তার উপর তুমি উল্টাপাল্টা বকছো। লুবনা তো ভুল কিছু বলেনি ভাইয়া। মেয়েটা তো কোনো ঠিক ঠিকানা নেই। কে বাবা কে মা কিছুই তো ঠিক মতো জানা নেই। এমন একটা মেয়েকে বাড়িতে তুলে আনাটাই তোমাদের ভুল হয়েছে। ফুপু ইয়ানা খুব ভালো মেয়ে, আপনারা খামোখা ওকে সন্দেহ করছেন। তুই তো ওর পক্ষ নিবি ভাই, তোকেও তো ও জাদু করেছে। ঠিক তখনই ড্রয়িং রুমে আবিদ প্রবেশ করলো, তার সাথে তানভীর মামা আর নাদিয়া মামি। কি হয়েছে দুলো ভাই? আর আপনাকে বাড়ি থেকে গায়েব? মামা, আপনি চিন্তা করবেন না, আরাব আর ঈশানা দুজনেই নিরাপদে আছে।
কাল রাতে এই বাড়িতে কিছু ক্রিমিনাল ঢুকেছিল। আরাফ সেটা আগে থেকেই জানতো, তাই সে ইয়ানাকে নিয়ে সেফ হাউসে চলে গেছে। ক্রিমিনাল? আমাদের বাড়িতে ক্রিমিনাল কেন আসবে? সেটা আমি এখন বলতে পারবো না আঙ্কেল, শুধু একটু জেনে রাখুন, আরাফ যতদিন না ফিরছে ততদিন এই বাড়ির বাইরে কেউ যাবেন না। আমি পুলিশ দিয়ে বাড়ি ঘিরে রেখেছি। ও মা, সে কি কথা? আমরা কি এখন নিজেদের বাড়িতে বন্দি হয়ে থাকবো নাকি? ওই মেয়ের জন্য আমাদের এত কষ্ট করতে হবে কেন? ওকে বাড়ি থেকে বের করে দিলেই তো সব ঝামেলা মিটে যায়। মামি, ইয়ানাকে বের করে দেওয়া এত সহজ নয়। আরাব নিজে ওর দায়িত্ব নিয়েছে, আর আরাব যখন কোনো দায়িত্ব নেয় তখন সেটা থেকে সে কখনো পিছু হটে না। আপনারা দয়া করে পরিস্থিতি শান্ত রাখুন। আবিদের কড়া কথা শুনে সবাই চুপ হয়ে গেল, কিন্তু সবার মনেই হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেফ হাউসের রান্নাঘরে ইনিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মাথায় আরাফের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। তার নিজের বাবা তাকে বিক্রি করে দিতে চেয়েছিল, এই সত্যিটা তার মুখটা চিরে দিচ্ছে। সে আনমনে কফি বানাচ্ছিল। কি ভাবছো এত? আরাফের ডাকে ইনিয়া চমকে পেছনে তাকালো। আরাফ গোসল করে সবে বের হয়েছে, তার চুল থেকে পানি ঝরছে। পরনে শুধু একটা কালো ট্রাউজার আর সাদা টি শার্ট। ইনিয়া দ্রুত চোখ সরিয়ে নিল। কিছু না, আমি কফি বানাচ্ছিলাম। আপনার লাগবে? দাও, চিনি ছাড়া বানাবে। আমি জানি আপনার চিনি ছাড়া কফি পছন্দ। ইনিয়া নিজের অজান্তে এই কথাটা বলে ফেলল। আরাফ অবাক হয়ে তার দিকে তাকালো। তুমি কিভাবে জানো? নীলা বলেছিল, ও তো সারাদিনই আপনার কথাই বলে। ভাইয়া এটা পছন্দ করে, ভাইয়া ওটা পছন্দ করে। আর তুমি মন দিয়ে সেসব শোনো, তাই তো? আমি কেন শুনতে যাব? ও জোর করে শোনায়, তাই শুনতে হয়। আরাফ হালকা হাসলো, সেই হাসিতে কোনো কাঠিন্য নেই। ইনায়া কফির মগটা আরাফের দিকে এগিয়ে দিল। আরাফ মগটা নেয়ার সময় তার হাত ইনায়ার হাতে ছুঁয়ে গেল। ইনায়া কেঁপে উঠল। আরাফের ছোঁয়ায় অদ্ভুত একটা বিদ্যুৎ আছে, যা ইনায়ার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তোমার হাত কাঁপছে কেন? ভয় পাচ্ছ আমাকে? আমি কাউকে ভয় পাই না। তাই নাকি? তাহলে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। আরাফ এক পা এগিয়ে গেল, ইনায়া এক পা পিছিয়ে গেল, কিন্তু পেছনেই ছিল রান্নাঘরের স্ল্যাব। ইনায়া আটকে গেল। আরাফ দুই হাত স্ল্যাবের উপর রেখে ইনায়াকে বন্দি করে ফেলল। তাদের মধ্যে এখন মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। আপনি কি করছেন? সরে দাঁড়ান। তুমি না বললে তুমি ভয় পাও না, তাহলে তোমার হার্টবিট এত ফাস্ট কেন? আমি এখান থেকেই শুনতে পাচ্ছি। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরাফ, প্লিজ দূরে যান। তুমি আমাকে আরাফ ডাকলে? আপনি তো কাল রাতে বলেছিলেন আপনাকে ভাইয়া না রাখতে। বলেছিলাম, কারণ আমি তোমার ভাইয়া নই, আর কোনোদিন হতেও চাই না। আরাফের গলার স্বর ভারী হয়ে এলো, তার দৃষ্টি ইনার ঠোঁটের উপর নিবদ্ধ। ইনা লজ্জায় আর অস্বস্তিতে চোখ বন্ধ করে ফেলল। তার শরীর ঝিমঝিম করছে। আরাফ তার মুখটা ইনার কানের কাছে নিয়ে গেল। তার উষ্ণ শ্বাস ইনার ঘাড়ে আছড়ে পড়ছে। তুমি খুব সুন্দর ইনায়া, এত সুন্দর যে তোমাকে দেখলে আমার নিজের উপর কন্ট্রোল থাকে না। আমাকে ছেড়ে দিন, কেউ দেখে ফেলবে। এই বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ নেই, কেউ দেখবে না। আরাফ ইনার ঘাড়ে আলতো করে মুখ ঘষল। ইনা অস্পষ্ট স্বরে একটা শব্দ করল। তার হাত দুটো শক্ত করে স্ল্যাব চেপে ধরে আছে। আরাফ ইনার কোমরে হাত দিয়ে তাকে নিজের আরো কাছে টেনে নিল। ইনা বুঝতে পারছে না তার কি করা উচিত। সে আরাফকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায়, কিন্তু তার শরীর যেন তার কথাই শুনছে না। আমাকে বাধা দিচ্ছ না কেন ইনায়া? আমি জানি না, আমার মাথা কাজ করছে না। তুমি কি আমাকে ভালোবাসো? না, আমি আপনাকে ঘৃণা করি। মিথ্যা কথা। তুমি আমাকে ঘৃণা করলে এখন আমার বুকে মাথা রেখে কাঁপতে না। হঠাৎ বাইরে প্রচন্ড শব্দে মেঘ ডেকে উঠল, সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। ইনা চমকে চোখ খুলল। সে আরাফকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আপনি সুযোগ নিচ্ছেন আরাফ, এটা ঠিক নয়। ইনায়া দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেল। আরাফ সেখানে দাঁড়িয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। সে নিজের চুলগুলো হাত দিয়ে পেছনের দিকে টেনে নিল। সে জানে সে ইনায়ার সাথে যেটা করছে সেটা ঠিক নয়, কিন্তু ইনায়াকে কাছে পেলে তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। 3 বছরের জমানো আবেগগুলো বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চায়। রাত গভীর হয়েছে, বাইরে তুমুল বৃষ্টি আর ঝড়।
সেফ হাউসের চারপাশে শুনশান নীরবতা। ইনায়া নিজের বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। একটু আগের ঘটনাটা বারবার তার মনে পড়ছে। আরাফের এই গভীর স্পর্শ তার শরীরে এখন যেন লেগে আছে। সে কেন আরাফকে আটকাতে পারল না? সে কি সত্যি এই ডেভিল মানুষটাকে ভালোবেসে ফেলেছে? হঠাৎ একটা বিকট শব্দে জানালার কাঁচ ভেঙে গেল। ইনায়া চিৎকার করে বিছানা থেকে লাফিয়ে উঠল। সে দেখল জানালার বাইরে একটা বড় গাছের ডাল ভেঙে পড়েছে। ঘরের ভেতরে বৃষ্টির পানি আর ঝড়ো হাওয়া ঢুকেছে। আরাফ, আরাফ কোথায় আপনি? ইনায়া দৌড়ে ড্রয়িং রুমে এলো, কিন্তু সেখানে পুরো অন্ধকার। বিদ্যুৎ চলে গেছে। আরাফ, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি এখানে। অন্ধকারের ভেতর থেকে আরাফের গলা শুনে ইনায়া স্বস্তি পেল। সে শব্দের দিকে এগিয়ে গেল। হঠাৎ সে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। আরাফ দ্রুত তাকে ধরে ফেলল। সাবধানে, কারেন্ট নেই। আমার ঘরের জানলা ভেঙে গেছে, আমি খুব ভয় পাচ্ছি। শান্ত হও, আমি দেখছি। আরাফ পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালালো। সে দেখলো ইনায়া ভয়ে থর থর করে কাঁপছে। তার পরনে পাতলা কাপড় বৃষ্টির পানিতে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। আরাফ দ্রুত নিজের চোখ সরিয়ে নিল। তুমি ভিজে গেছো, চেঞ্জ করে নাও, আমি জানালার ব্যবস্থা করছি। আমি ওই ঘরে একা যাব না, প্লিজ আমাকে একা রাখবেন না। ঠিক আছে, তুমি আমার সাথে চলো। আরাফ ইনায়াকে নিয়ে তার নিজের ঘরে এলো। এই ঘরটা জানালার দিক থেকে সুরক্ষিত। আরাফ আলমারি থেকে নিজের একটা টি শার্ট বের করে ইনায়ের দিকে এগিয়ে দিল। এটা পরে নাও, তোমার কাছে তো এখন অন্য কোনো কাপড় নেই। আমি এখানেই পাল্টাবো। আমি বাইরে যাচ্ছি, তুমি পাল্টে আমাকে ডাকবে। আরাফ ঘর থেকে বেরিয়ে দরজা টেনে দিল। ইনা দ্রুত ভেজা কাপড় ছেড়ে আরাফের এই বিশাল টি শার্টটা পরে নিল। টি শার্টটা তার হাঁটু পর্যন্ত ঝুলেছে। আরাফের গায়ের চেনা পারফিউমের গন্ধটা টি শার্ট থেকে বের হচ্ছে। ইনার মনটা অদ্ভুত এক শান্তিতে ভরে গেল। আপনি আসতে পারেন। আরাফ ভেতরে ঢুকলো। ইনায়াকে নিজের টি শার্ট পরা অবস্থায় দেখে তার চোখ আটকে গেল। ইনায়াকে এখন ঠিক একটা ছোট বাচ্চার মতো লাগছে, কিন্তু একই সাথে তাকে মারাত্মক আকর্ষণীয় দেখাচ্ছে। আরাফ নিজেকে সামনে নিল। তুমি ওই বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় থাকছি। আপনিও তো ভিজে গেছেন, আপনার ঠান্ডা লেগে যাবে। আমার কিছু হবে না, তুমি ঘুমাও। ইনায়া বিছানায় গিয়ে শুলো, কিন্তু তার চোখ আরাফের দিকে আটকে আছে। আরাফ সোফায় বসে ফোন চেক করছে। তার মুখটা ফ্ল্যাশ লাইটের আলোয় খুব গম্ভীর লাগছে। আরাফ, বলো। আপনি আমাকে এত আগলে রাখেন কেন? সত্যি করে বলবেন প্লিজ। আবার একই প্রশ্ন? তোমাকে তো বললাম সময় হলে সব জানবে। কিন্তু আমার যে এখন জানতে ইচ্ছে করছে, আপনি কি আমাকে ভালোবাসেন? ইনায়ের এমন সরাসরি প্রশ্নে আরাফ চমকে উঠল। সে ফোন থেকে মুখ তুলে ইনায়ের দিকে তাকালো। ইনায়ের চোখে একটা অদ্ভুত মায়া আর আকুলতা। আমি কাউকে ভালোবাসতে পারি না ইনায়া, আমার জীবনে ভালোবাসার কোনো জায়গা নেই। তাহলে আমার প্রতি আপনার এই আকর্ষণটা কি? আপনি আমাকে দেখলে নিজেকে সামলাতে পারেন না কেন? সেটা আমার দুর্বলতা, আর আমি আমার দুর্বলতাকে প্রশ্রয় দেই না। আপনি মিথ্যা বলছেন। আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু সেটা মানতে চাইছেন না। আরাফ হঠাৎ উঠে দাঁড়ালো। সে সোজা ইনায়ের বিছানার দিকে এগিয়ে গেল। তার চোখের দৃষ্টি আগের চেয়েও বেশি ভয়ঙ্কর। তুমি আমার সীমার বাইরে চলে যাচ্ছ ইনায়া। আমি যা তা তুমি কল্পনাও করতে পারবে না। আমাকে ঘাটানোর চেষ্টা করো না। আমি আপনাকে ভয় পাই না। আপনি যতই ডেভিল সাজার চেষ্টা করুন না কেন, আমি জানি আপনার ভেতরে একটা নরম মন আছে। আমার ভেতরে কোনো নরম মন নেই, আমি পুরোটাই অন্ধকার। আর তুমি যদি এই অন্ধকারে পা বাড়াও, তবে তুমি নিজেও ধ্বংস হয়ে যাবে। আরাফ ইনার হাত দুটো শক্ত করে চেপে ধরল। ইনা ব্যথায় কুঁকিয়ে উঠল, কিন্তু আরাফের চোখের দিক থেকে দৃষ্টি সরালো না। আমাকে ধ্বংস হতে দিন, আমি রাজি আছি। ইনায়ের এই কথাতে আরাফের সব প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গেল। সে আর নিজেকে আটকে রাখতে পারল না। সে তীব্র আবেগে ইনায়ার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ইনায়া প্রথমে চমকে উঠলেও পর মুহূর্তে সেও আরাফের এই পাগলামিতে সাড়া দিল। বাইরে তুমুল ঝড়ের সাথে সাথে ঘরের ভেতরও শুরু হলো এক তীব্র আবেগের ঝড়। আরাফের চুম্বনে ছিল জমানো তৃষ্ণা আর এক অদ্ভুত হাহাকার। ইনায়া দুই হাত দিয়ে আরাফের গলা জড়িয়ে ধরল। আরাফ ইনায়াকে নিজের বুকের সাথে একেবারে মিশিয়ে নিল। তার হাত ইনায়ার কোমর বেয়ে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। ইনায়া আরাফের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। সে আরাফের চুলের ভেতর নিজের আঙুল ঢুকিয়ে দিল।
অনেকক্ষণ পর আরাফ হাঁপাতে হাঁপাতে ইনায়াকে ছেড়ে দিল। সে ইনায়ার কপালে সাথে নিজের কপাল ঠেকিয়ে রাখলো। তুমি আমাকে শেষ করে দেবে ইনায়া? আমি আপনাকে নতুন করে বাঁচতে শেখাবো। আরাফ ইনায়ার গালে আলতো করে চুমু খেলো। তারপর তাকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ইনায়া আরাফের বুকের উষ্ণতায় চোখ বন্ধ করলো। তার মনে হলো সে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় আছে। সকালের মিষ্টি রোদে ইনায়ার ঘুম ভাঙল। সে দেখল আরাফ তার পাশে নেই। সে ধরফর করে উঠে বসলো। কাল রাতের ঘটনাগুলো মনে পড়তে তার মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে বিছানা থেকে নেমে ড্রয়িং রুমে গেল, কিন্তু আরাফ সেখানে নেই। আরাফ, আপনি কোথায়? পুরো বাড়ি নিস্তব্ধ। ইনায়া রান্নাঘর, বাথরুম সব জায়গায় খুঁজলো, কিন্তু আরাফকে কোথাও পেল না। হঠাৎ তার নজর গেল ডাইনিং টেবিলের উপর। সেখানে একটা চিরকুট রাখা আছে। ইনায়া চিরকুটটা হাতে নিল। ইনায়া, আমি যাচ্ছি, আমাকে একটা জরুরি কাজে বের হতে হচ্ছে। তুমি এই বাড়ি থেকে একদম বের হবে না। ফ্রিজে খাবার রাখা আছে, গরম করে খেয়ে নিও। আর কাল রাতের জন্য আমি দুঃখিত, ওটা একটা ভুল ছিল, ভুলে যেও। ইনায়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। যে মানুষটা কাল রাতে তাকে কতটা ভালোবেসেছে সে আজ সকালে বলছে এটা একটা ভুল ছিল। ইনায়া চিরকুটটা কুচি কুচি করে ছেড়ে ফেলল। সে রাগে আর অভিমানে ফুঁসছে। আমি আপনাকে এত সহজে ছাড়বো না আরাফ। আপনাকে মানতেই হবে যে আপনি আমাকে ভালোবাসেন। ঠিক তখনই সেফ হাউসের ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল। ইনায়া চমকে উঠল। আরাফ তো তাকে কারোর সাথে কথা বলতে নিষেধ করেছিল। ফোনটা অনবরত বেজে চলেছে। ইনায়া ধীরে ধীরে ফোনের দিকে এগিয়ে গেল। সে কাপা হাতে রিসিভারটা তুলল। হ্যালো। হ্যালো ইনায়া মা, কেমন আছিস তুই? গলার স্বরটা শুনে ইনায়ার পায়ের তলার মাটি সরে গেল। এই গলা তো তার খুব পরিচিত, কিন্তু এটা তো সম্ভব নয়। কাকে বলছেন আপনি? নিজের বাবাকে চিনতে পারছি না মা? আমি রহমান বলছি, তোর বাবা। তোর ওই ডেভিল ভাইকে বলবি তোকে যেন সাবধানে রাখে। কাল আজ রাতেই আমি আসছি আমার মেয়েকে নিতে। ফোনটা কেটে গেল। ইনায়ার হাত থেকে রিসিভারটা মাটিতে খসে পড়ল। তার চোখের সামনে পুরো পৃথিবীটা যেন ঘুরতে শুরু করলো। এখন সে কি করবে? আরাফও তো কাছে নেই। রায়হান যদি সত্যি চলে আসে তবে তাকে কে বাঁচাবে? ভয় আর আতঙ্কে ইনায়া মেঝেতে লুটিয়ে পড়ল। এদিকে ফোনটা কেটে যাওয়ার পর ইনায়ার হাত থেকে রিসিভারটা মাটিতে খসে পড়ল। তার চোখের সামনে পুরো পৃথিবীটা যেন ঘুরতে শুরু করলো। ভয়ে আর আতঙ্কে সে ফ্লোরে লুটিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে সেফ হাউসের মেইন দরজাটা সজোরে খুলে গেল। ইনায়া। আরাফ দৌড়ে এসে ইনায়াকে ফ্লোর থেকে কোলে তুলে নিল। ইনায়ার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আরাফ তাকে সোফায় শুইয়ে দিয়ে তার গালে আলতো করে হাত বোলাতে লাগলো। ইনায়া, চোখ খোল, কি হয়েছে তোর, আমাকে বল। ইনায়া ধীরে ধীরে চোখ খুলল। আরাফকে সামনে রেখে সে হাউ মাউ করে কেঁদে উঠল এবং আরাফের শার্টের কলার শক্ত করে খামচে ধরল। আমাকে বাঁচান আরাফ, উনি এসেছিলেন, উনি আমাকে নিয়ে যাবেন বলেছেন। কে এসেছিল? কেউ তো এখানে আসেনি। আমি তো বাড়ির চারপাশ চেক করেই ভেতরে ঢুকলাম। ফোনে কথা হয়েছে, আমার বাবা ফোন করেছিলেন রায়হান। উনি বললেন আজ রাতেই আমাকে নিতে আসবেন। আরাফের চোখ শক্ত হয়ে গেল। তার চোখের দৃষ্টিতে মুহূর্তের মধ্যে আগুন জ্বলে উঠল। সে বুঝতে পারল এই সেফ হাউস আর নিরাপদ নেই। রায়হান কোনোভাবে এখানকার ল্যান্ডলাইন নাম্বার ট্র্যাক করে ফেলেছে। তুই ফোন ধরলি কেন? আমি তোকে নিষেধ করেছিলাম না আমার পারমিশন ছাড়া কোনো কিছু ধরবি না। ফোনটা একটানা বাজছিল, তাই ধরে ফেলেছি। আমি বুঝতে পারিনি উনি ফোন করবেন। আমার খুব ভয় করছে আরাফ। এখন ভয় পেয়ে কোনো লাভ নেই, ওঠ তাড়াতাড়ি, আমাদের এখন এখান থেকে বের হতে হবে। কিন্তু আমরা কোথায় যাব? উনি তো সব জানে। আমি যেখানে নিয়ে যাব সেখানে ওই কুত্তার বাচ্চা কেন ওর বাপও পৌঁছাতে পারবে না। তুই শুধু নিজের দরকারি জিনিসপত্র গুছিয়ে নে, আমি গাড়ি রেডি করছি। এদিকে ইনায়া আর কোনো কথা না বলে দ্রুত নিজের ঘরে গেল। তার মাথা কাজ করছে না। যে মানুষটা সকালে তাকে চিরকুট লিখে ফেলে গিয়েছিল, এখন সেই আবার তাকে বাঁচাতে পাগলের মতো করছে। ইনায়া ব্যাগ নিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখলো আরাফ তার পিস্তলটা লোড করে পকেটে রাখছে। আপনি এসব কি করছেন? আমার খুব ভয় লাগছে। ভয় পাওয়ার সময় এখন শেষ ইনায়া, এখন লড়াই করার সময়। আমার হাত শক্ত করে ধর আর একদম ছাড়বি না।
আরাফ ইনায়ের হাত ধরে তাকে নিয়ে দ্রুত বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠল। গাড়ি তীব্র গতিতে ছুটে চলল শহরের বাইরের দিকে। গাড়ির ভেতর পিন পতন নীরবতা। ইনায়া এক দৃষ্টি আরাফের দিকে তাকিয়ে আছে। আরাফের এক হাতে স্টিয়ারিং আর অন্য হাতে গিয়ার। তার গম্ভীর মুখটা অন্ধকার আর রহস্যময় লাগছে। আপনি সকালে আমাকে ওই চিরকুটটা কেন লিখেছিলেন? কোন চিরকুট? না জানার ভান করবেন না। আপনি লিখেছিলেন কাল রাতে সবকিছু একটা ভুল ছিল। হ্যাঁ, ভুলই ছিল। আমার ওইভাবে কন্ট্রোল হারানো একদম ঠিক হয়নি। তুই ছোট মানুষ, তোর ইমোশন নিয়ে খেলা করার কোনো অধিকার আমার নেই। আমি ছোট মানুষ নই আরাফ, আমি সব বুঝি। আপনি খুব স্বার্থপর একজন মানুষ। নিজের ইমোশন যখন খুশি দেখান আর যখন খুশি লুকিয়ে ফেলেন। আমার ইমোশন নিয়ে তোর ভাবতে হবে না। তুই শুধু নিজের জান বাঁচানোর কথা ভাব। আমি তোর ওই কালসাপ বাবার হাত থেকে তোকে বাঁচানোর চেষ্টা করছি, আর তুই আছিস ইমোশন নিয়ে। আপনি আমাকে বাঁচাচ্ছেন কেন? আমি মরে গেলেই তো আপনার সব ঝামেলা শেষ হয়ে যায়। আরাফ হঠাৎ করে গাড়ির ব্রেক কষল। টায়ারের তীব্র শব্দে রাস্তা কেঁপে উঠল। ইনায়া সামনের দিকে ছিটকে যাচ্ছিল, কিন্তু আরাফ এক হাত দিয়ে তাকে আটকে ফেলল। আরাফের চোখ দুটো রাগে লাল হয়ে আছে। আর একবার যদি নিজের মুখে মরার কথা বলেছিস, তবে রায়হান আসার আগেই আমি তোকে খুন করে ফেলবো। তুই জানিস না তুই আমার কাছে কি। তাই আজে বাজে বকা বন্ধ কর। আরাফের ধমকে ইনায়া চুপ হয়ে গেল। সে আরাফের চোখের এই তীব্র অধিকারবোধ দেখে অবাক হলো। এই মানুষটা তাকে বুকে শাসন করে আবার তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। গাড়ি আবার চলতে শুরু করলো। এদিকে আরাফদের বাড়িতে ড্রয়িং রুমে চরম উত্তেজনা চলছে। সবাই চিন্তিত মুখে বসে আছে। আবিদ একটু আগে এসে খবর দিয়েছে সে আরাফ সেফ হাউস থেকেও পালিয়েছে। আম্মু, ভাইয়া আর ইনায়া কোথায় আছে? আমরা কি সত্যি কিছু জানতে পারবো না? আমার তো খুব চিন্তা হচ্ছে। তোর ভাইয়া তো আক্কেল জ্ঞান বলতে কিছুই নেই। একটা আজে বাজে মেয়েকে নিয়ে কোথায় যে ঘুরে বেড়াচ্ছে। আমাদের সম্মানের কথাও তো একটু ভাববে। তুমি চুপ করবে সালমা। আরাপ যা করেছে ভেবেচিন্তে করেছে। উপস্থিতি নিশ্চয়ই খুব খারাপ, তাই সে জায়গা বদলে করেছে। পরিস্থিতি তো খারাপ হবেই। মেয়েটা তো কোনো বাপ মায়ের ঠিক নেই। কে জানে কার সাথে শত্রুতা করে এখন আমাদের ঘাড়ে এসে পড়েছে। চাচি ঠিক বলেছে। আঙ্কেল, ইয়ানার জন্য আমাদের পুরো পরিবার কেন ভুগবে? পুলিশ দিয়ে বাড়ি ঘেরাও করা হয়েছে। আমরা কি চোর ডাকাত নাকি? তোমরা কেউ চোর ডাকাত নও রিয়া, কিন্তু তোমাদের ভেতরে কেউ একজন বাইরের ওই ক্রিমিনালদের খবর পাচার করছে। আবিদের কথা শুনে পুরো ড্রয়িং রুমে শ্মশানের মতো নীরবতা নেমে এলো। সবাই সবার দিকে সন্দেহ ভজন দৃষ্টিতে তাকাতে লাগলো। এসব কি বলছো আদিত? আমাদের পরিবারের কেউ কেন এই মেয়েটার ক্ষতি চাইতে চাইবে? সেটা আমি জানি না ফুপু, তবে এটা কনফার্ম যে ভেতরে কারো সাহায্য ছাড়া রায়ানের লোক কাল রাতে এই বাড়িতে ঢুকতে পারতো না। আমি সবাইকে অর্নার করে দিচ্ছি, যদি ধরা পড়ে যে কেউ আরাফের সাথে বেইমানি করছে, তবে আরাফ তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। রিয়া লুবনা চাচি ঢোক গিলল। তাদের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আবিদ তীক্ষ্ণ দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেল। অনেকক্ষণ ড্রাইভ করার পর আরাফের গাড়ি একটা গহীন জঙ্গলের ভেতর রাস্তায় প্রবেশ করলো। জায়গাটা শহরের কোলাহল থেকে অনেক দূরে। একটা পুরনো বিশাল খামার বাড়ির সামনে এসে গাড়ি থামলো। চারপাশ ঘুটঘুটে অন্ধকার আর বাতাসের শস্য শব্দ। আমরা কোথায় এসেছি? জায়গাটা তো খুব ভুতুরে। এটা আমার ব্যক্তিগত ফার্ম হাউস। এখানে আমার খুব কাছের কয়েকজন ছাড়া আর কেউ আসতে পারে না। রায়হান জীবনেও এই জায়গার খোঁজ পাবে না। আরাফ গাড়ি থেকে নেমে খামার বাড়ির গেট নক করলো। কিছুক্ষণ পর একজন বয়স্ক লোক হাতে হারিকেন নিয়ে গেট খুলে দিল। আরে ছোট সাহেব, আপনি এত রাতে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। শফিক চাচা তাড়াতাড়ি গেট বন্ধ করুন, আর পেছনের বড় ঘরটা আমাদের জন্য রেডি করে দিন। বাইরের কাউকে জানাবেন না আমরা এখানে এসেছি। জি আচ্ছা ছোট সাহেব, আমি এখন সব ঠিক করে দিচ্ছি, সাথে মেয়েটিকেও। ও ইনায়া, ওর যত্ন নেবেন। আরাফ ইনায়ার হাত ধরে বাড়ির ভেতর ঢুকলো। বাড়িটা বেশ পুরনো হলেও ভেতরটা খুব সুন্দর করে সাজানো। কাঠের মেঝের উপর দিয়ে হাঁটার সময় একটা অদ্ভুত শব্দ হচ্ছে। বাইরে আবার শুরু হয়েছে তুমুল বৃষ্টি আর ঝড়। শফিক চাচা তাদের ঘরে দিয়ে চলে গেলেন।
ঘরটা খুব অন্ধকার আর অনেক ঠান্ডাও লাগছে। আমি ফায়ার প্লেস জ্বালিয়ে দিচ্ছি, তুই বিছানায় গিয়ে বস। আরাফ নিচু হয়ে ফায়ার প্লেসে আগুন জ্বালাতে শুরু করলো। ইনায়া বিছানায় বসে আরাফের চওড়া পিঠের দিকে তাকিয়ে রইল। আগুনের আলোয় আরাফের মুখটা অদ্ভুত মোহনীয় লাগছে। ইনায়ার বুকের ভেতরটা আবার কেমন যেন করে উঠল। আপনি তো সুযোগ পেলেই আমাকে ফেলে পালান, আজ পালাবেন না তো? আমি পালাই না ইনায়া, আমি নিজেকে তোর কাছ থেকে দূরে রাখি যাতে তুই ভালো থাকিস। কিন্তু আমি তো আপনার কাছেই সবচেয়ে বেশি ভালো থাকি, আপনি কেন বুঝতে চান না? আরাফ আগুন জ্বালানো শেষ করে উঠে দাঁড়ালো। সে ধীরে ধীরে ইনায়ের দিকে এগিয়ে এলো। তার চোখের দৃষ্টি এখন আর কঠিন নেই, সেখানে রাজ্যের ক্লান্তি আর এক অদ্ভুত তৃষ্ণা জমে আছে। তুই বুঝিস না ইনায়া, আমার পৃথিবীটা খুব ভয়ঙ্কর। এখানে শুধু রক্ত আর অন্ধকার, একবার জড়ালে আর বের হতে পারবি না। আমি বের হতে চাইও না, আমি আপনার এই অন্ধকার পৃথিবীতেই থাকতে চাই, আমাকে আপনার সাথে থাকতে দিন। ইনায়া বিছানা থেকে উঠে আরাফের ঠিক সামনে এসে দাঁড়ালো। আরাফ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দুই হাত দিয়ে ইনায়ের কোমর পেঁচিয়ে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ইনায়া আরাফের শার্টের বোতামগুলো খামচে ধরল। তুই আমাকে পাগল করে দিবি ইনায়া, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও আপনাকে ছাড়া বাঁচতে পারবো না আরাফ, আমাকেও আপনার করে নিন। আরাফের জমানো সব বাঁধ আজ ভেঙে গেল। সে ইনায়ার ঠোঁটে তীব্র আবেগে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এই চুম্বনে কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু এক আদিম তৃষ্ণা। ইনায়া আরাফের ঘাড় জড়িয়ে ধরে তার এই ভালোবাসায় সায় দিল। ফায়ার প্লেসের আগুনে আবার তাদের শরীরের উপর পড়েছে। আরাফ ইনায়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। তার স্পর্শে ইনায়ার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। তুই শিওর তো ইনায়া, পরে কিন্তু আর পিছু হটার সুযোগ পাবি না। আমি পিছু হটতে চাই না, আমি শুধু আপনাকে চাই। আরাফের ভারী শরীরটা ইনায়ের উপর ঝুঁকে পড়ল। সে ইনায়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলল, যা শুনে ইনায়ের চোখ লজ্জায় বন্ধ হয়ে গেল। আরাফের উষ্ণ ঠোঁট ইনায়ের ঘাট থেকে শুরু করে ধীরে ধীরে নিচে নামতে লাগলো। ইনায়ের মুখ থেকে অস্পষ্ট একটা আওয়াজ বের হলো। বাইরের ঝড়ের চেয়েও আজ ভেতরের ঝড়টা অনেক বেশি তীব্র। আরাফ খুব সাবধানে ইনায়ের পোশাকের বাধাগুলো সরিয়ে দিল। সে ইনায়ের প্রতিটা স্পর্শকাতর জায়গায় নিজের অধিকারের চিহ্ন এঁকে দিতে লাগলো। ইনায়া ব্যথায় আর সুখে আরাফের পিঠ খামচে ধরল। দুজনের শরীরের উষ্ণতায় ঘরের পরিবেশ ভারী হয়ে উঠল। অনেকক্ষণ পর সব শান্ত হলো। ইনায়া আরাফের বুকের উপর মাথা রেখে হাঁপাচ্ছিল। আরাফ তাকে নিজের বাহু ধরে শক্ত করে জড়িয়ে ধরল। আজ থেকে তুই শুধু আমার ইনায়া, অন্য কারো তোর দিকে তাকানোর সাহস হবে না। আমি তো অনেক আগে থেকে আপনার ছিলাম, আপনি শুধু মানতে চাননি। আরাফ হাসল। সে ইনায়ার কপালে একটা দীর্ঘ চুমু খেলো। দুজনে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। রাত তখন প্রায় 3টে। চারপাশ নিস্তব্ধ, শুধু বৃষ্টির একটানা শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ ইনায়ার ঘুম ভেঙে গেল। তার মনে হচ্ছে সে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছিল, কিন্তু স্বপ্নটা খুব চেনা চেনা লাগছে। সে দেখলো সে একটা পুরনো গুদামে পড়ে আছে, তার হাত পা বাঁধা, আর তার সামনে দাঁড়িয়ে আছে আরাফ। আরাফের গায়ে সাদা শার্ট যা রক্তে ভিজে লাল হয়ে আছে। আরাফের হাতে একটা ধারালো অস্ত্র, সে কার যেন গলা কেটে ফেলেছে। রক্ত ছিটকে ইনার মুখে এসে পড়েছে। না না, ইনে চিৎকার করে বিছানায় উঠে বসলো। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। আরাফ ইনার চিৎকারে থরফর করে উঠে বসলো। কি হয়েছে ইনায়া, তুই এমন চিৎকার করছিস কেন? আপনি মানুষ খুন করেছিলেন, আমি দেখেছি। অনেক রক্ত, আপনার পুরো শার্ট রক্তে ভিজেছিল। ইনার কথা শুনে আরাফের পুরো শরীর শক্ত হয়ে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল। ইনায়ের কি 3 বছর আগে সে রাতের কথা মনে পড়ে যাচ্ছে? আরাফ দ্রুত ইনায়াকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু ইনায়া পিছিয়ে গেল। আমাকে ছোবেন না। আপনি কে? আপনি ওই লোকটাকে খুন করেছিলেন, আর আমি ওখানে কিভাবে গেলাম? আমার মাথা ব্যথা করছে। শান্ত হ ইনায়া, তুই শুধু একটা খারাপ স্বপ্ন দেখেছিস, ওসব কিছু সত্যি নয়। তুই ঘুমানোর চেষ্টা কর। না, ওটা স্বপ্ন ছিল না, আমি স্পষ্ট দেখেছি। আমার স্পষ্ট মনে আছে আপনার হাতে অস্ত্র ছিল। আপনি আমাকে। ইনার কথা শেষ করার আগেই হঠাৎ ফার্ম হাউসের মেন দরজায় একটা বিকট শব্দ হলো। কেউ যেন কুড়াল দিয়ে দরজা ভাঙার চেষ্টা করছে। আরাফ আর ইনায়া দুজনেই চমকে দরজার দিকে তাকালো। তুই এখানেই থাকবি ইনায়া, একদম নড়বি না। আরাফ দ্রুত নিজের প্যান্ট পরে নিয়ে পকেট থেকে পিস্তলটা বের করলো।
সে পিস্তল লোড করে ঘরের দরজার দিকে এগোতে লাগলো। ঠিক তখনই বাইরের দরজা ভেঙে পড়ার একটা বিশাল শব্দ হলো। তুই ভাবছিলি আমার মেয়েকে লুকিয়ে রাখবি আর আমি খুঁজে পাবো না? ডেভিল, আমি রহমান, আমি তো জম হয়ে এসেছি, দরজা খোল। রায়হানা গলা শুনে ইনায়া ভয়ে বিছানায় গুটিসুটি মেরে বসলো। তার মাথা এখনো ব্যথায় ছেড়ে যাচ্ছে, পুরনো সেই ঝাপসা স্মৃতির কারণে। আরাব ঘরের দরজা লক করে দিয়ে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। রায়হান কিভাবে গোপন জায়গার ঠিকানা পেল? আর এখন ইনায়া যদি সব মনে পড়ে যায় তবে কি হবে? আরাব কি পারবে ইনায়াকে বাঁচাতে? নাকি 3 বছর আগে সেই ভয়ঙ্কর ইতিহাস আবার নতুন করে লেখা হবে? আরাফ উনি দরজা ভেঙে ফেলেছেন, আমরা কি করব এখন? তুই একদম ভয় পাবি না ইনায়া, আমি যতক্ষণ বেঁচে আছি কারো সাধ্য নেই তোর গায়ে একটা আঁচড় দেওয়ার। তুই আমার পেছনে এসে দাঁড়া। কাঠের দরজার উপর একের পর এক কোড়ালের কোপ পড়ছে। পুরো খামার বাড়ি এই বিকট শব্দে কেঁপে কেঁপে উঠছে। আরাব তার পিস্তলের সেফটি ক্যাচ খুলে দরজার দিকে তাক করে দাঁড়ালো। ইনায়া ভয়ে কাঁপতে কাঁপতে আরাফের পিঠের শার্ট শক্ত করে খামচে ধরল। তার বুকের ভেতরটা হাতুড়ির মতো পিটছে। হঠাৎ এক বিশাল শব্দে দরজাটা ভেঙে পড়ল। কোথায় তুই ডেভিল? ভেবেছিস আমার জিনিস আমার কাছ থেকে লুকিয়ে রাখবি আর আমি তোকে ছেড়ে দেব? এক পা এগোলে তোর মগজ এখানেই উড়িয়ে দেব রায়হান। তুই জানিস আমি যা বলি তাই করি। তুই একা আমার সাথে 10 জন লোক, তুই আমাকে কি মারবি? আজ তোর লাশ এই জঙ্গলে শিয়াল কুকুরে খাবে। আমার মেয়ে আমার সাথে যাবে। আপনি আমার বাবা হতে পারেন না। কোনো বাবা তার মেয়ের সাথে এমন করতে পারেন না। আপনি চলে যান এখান থেকে। চুপ কর তুই। ওই জহির তোকে খুব আদরে বড় করেছে, তাই না? আজ তুই আমার অনেক বড় একটা ডিল কমপ্লিট করবি। তোকে বিক্রি করে আমি আন্ডারওয়ার্ল্ডের 1 নম্বরে ডন হব। তোর স্বপ্নই থেকে যাবে কুত্তার বাচ্চা। আরাফ এক মুহূর্ত দেরি করলো না। সে রায়হানের পায়ের কাছে মেঝে লক্ষ্য করে গুলি চালালো। গুলির বিকট শব্দে রায়হান আর তার লোকগুলো চমকে পিছিয়ে গেল। ঠিক সেই সুযোগে আরাফ পকেট থেকে একটা স্মোক গ্রেনেড বের করে তাদের দিকে ছুড়ে মারল। মুহূর্তের মধ্যে পুরো ঘর ঘন সাদা ধোঁয়ায় ভরে গেল। কারো কিছু দেখার উপায় নেই। দৌড়া ইনায়া, পেছনের দরজা দিয়ে। আরাফ ইনায়ার হাত শক্ত করে ধরে ধোঁয়ার ভেতর দিয়ে পেছনের দরজার দিকে দৌড় দিল। রায়হানের লোকগুলো এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করলো। একটা গুলি এসে আরাফের বাঁ হাত ছুঁয়ে বেরিয়ে গেল। আরাফ একটা চাপা আর্তনাদ করে উঠল, কিন্তু ইনায়ার হাত ছাড়ল না। তারা পেছনের দরজা ভেঙে সোজা জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। আরাফ, আপনার হাত দিয়ে রক্ত পড়ছে, আপনি গুলি খেয়েছেন। কিছু হয়নি আমার, তুই শুধু দৌড়াতে থাক, একদম থামবি না। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। জঙ্গলের মাটি কাদায় মাখামাখি। ইনায়া বারবার পিছলে পড়ে যাচ্ছিল, কিন্তু আরাফ তাকে টেনে তুলছিল। অন্ধকারের ভেতর দিয়ে তারা পাগলের মতো দৌড়াচ্ছে। পেছনে রায়হানের লোকগুলো চিৎকার আর বুটের শব্দ শোনা যাচ্ছে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর জঙ্গলের শেষ প্রান্তে একটা ফাঁকা রাস্তা এসে তারা পৌঁছালো। সেখানে আগে থেকে একটা কালো জিপ গাড়ি দাঁড়িয়েছিল। আরাব, জলদি গাড়িতে উঠ। আবিদ গাড়ির দরজা খুলে দিল। আরাফ ইনাকে আগে গাড়িতে তুলে দিয়ে নিজে উঠল। আবিদ চোখের পলকে গাড়ি স্টার্ট দিয়ে তীব্র গতিতে টান দিল। রায়হানের লোকগুলো রাস্তা পর্যন্ত আসার আগেই তারা অনেক দূর চলে গেল। গাড়ির ভেতরে ইনায়া হাঁপাচ্ছে। আরাফ নিজের ডান হাত দিয়ে বাঁ হাতের ক্ষতস্থানটা চেপে ধরে আছে। সেখানে আর থেকে অনবরত রক্ত ঝরছে। আবিদ ভাইয়া, গাড়ি থামান, ওনার খুব রক্ত পড়ছে, কিছু একটা করতে হবে। এখন গাড়ি থামানো যাবে না ইয়ানা। রাহানের লোক আমাদের ফলো করতে পারে। আমি সেভ হাউসে গিয়ে ড্রেসিং করে দিচ্ছি, তুই শক্ত করে ওর হাতটা চেপে ধরে রাখ। আরাফ, আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? তুই কাঁদছিস কেন? আমি তো ঠিক আছি। এই সামান্য গুলিতে আরাফ মরে যাবে না। আপনি আমার জন্য নিজের জীবন বিপন্ন করছেন। ওই লোকটা তো আমাকেই চায়, আপনি আমাকে দিয়ে দিন না ওনাকে, তাহলে অন্তত আপনার এই কষ্টটা হবে না। আবার তুই ফালতু কথা বলছিস। আর একবার যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলেছিস তবে আমি তোকে এই চলন্ত গাড়ি থেকে ফেলে দেব। তুই আমার, শুধু আমার। আরাফের ধমক শুনে ইনা চুপ হয়ে গেল। সে নিজের ওড়না ছিঁড়ে আরাফের হাতের ক্ষতস্থানটা শক্ত করে বেঁধে দিল। আরাফ এক দৃষ্টে ইনার ভেজা চোখের দিকে তাকিয়ে আছে। আবিদ,
শফিক চাচা কোথায়? রায়হান ওই ফার্ম হাউসের ঠিকানা পেল কিভাবে? শফিক চাচাকে ওরা মেরে ফেলেছে আরাব, আর ঠিকানাটা আমাদের বাড়ির ভেতর থেকেই লিক হয়েছে। কি বলছিস তুই? বাড়ির কে এই কাজ করবে? আমি এখনো শিওর নই, কিন্তু আমি কল লিস্ট টেস্ট করতে দিয়েছি। খুব তাড়াতাড়ি নামটা আমাদের সামনে চলে আসবে। যে এই কাজটা করেছে সে জানতো না যে রায়হান তাকে মারতে চায়। সে হয়তো শুধু তার উপর রাগ করে বা ইয়ানাকে অপছন্দ করে এই বোকামিটা করেছে। বোকামি? সে শফিক চাচাকে খুন করিয়েছে আর আমার উপর হামলা করিয়েছে। সে যেই হোক না কেন আমি তাকে নিজের হাতে শেষ করব। ওদিকে আরবদের বাড়িতে একটা শ্মশানের নীরবতা। ড্রয়িং রুমে সবাই গোল হয়ে বসে আছে। আবিদের পাঠানো কয়েকজন পুলিশ অফিসার পুরো বাড়ি ঘিরে রেখেছে। কারো চোখে ঘুম নেই। এসব কি শুরু হলো আমাদের বাড়িতে? আমি তো ভয়ে কাঁপছি। আরব কোথায় আছে? এমন আছে কেমন আছে কিছুই তো আমরা জানি না। তুমি একটু শান্ত হও সালমা। আবির যখন আসে তখন আরাফের কিছু হবে না। শান্ত কিভাবে হব ভাইজান? ওই অপায়া মেয়েটা এই বাড়িতে আসার পর থেকেই তো আমাদের শান্তি হারাম হয়ে গেছে। এখন তো পুলিশ পাহারা দিচ্ছে আমাদের। কালকে হয়তো আমাদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তুমি একটু চুপ করবে আম্মু? ইয়ানা নিজে তো এসব করছে না, ওর তো কোনো দোষেই নেই। হ্যাঁ, দোষ তো সব আমাদের। এই ফকিন্নি মেয়েটা তো একবারে ধোয়া তুলসী পাতা। কে জানে, হয়তো ও নিজেই ওর ওই ক্রিমিনাল বাবার সাথে হাত মিলিয়েছে আরাম ভাইয়াকে মারার জন্য। রিয়াপু, তুমি একদম বাজে বকবে না। ইনা এমন করতেই পারে না। ও ভাইয়াকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। তোরা থামবি এখন? নিজেদের মধ্যে ঝগড়া করে কি লাভ? ঠিক তখনই রিয়ার ফোন বেজে উঠল। রিয়া ফোনটা দেখে চমকে উঠল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে দ্রুত উঠে নিজের ঘরের দিকে যেতে নিলে ফাহিম তার পথ আটকে দাঁড়ালো। এত রাতে কার ফোন রিয়া? আর তুই এমন ঘামছিস কেন? তোর কি তাতে? আমার এক ফ্রেন্ডের ফোন, আমি রুমে গিয়ে কথা বলছি। ফ্রেন্ডের ফোন এই মাঝরাতে? ফোনটা আমাকে দাও তো রিয়াপু, আমি একটু কথা বলি তোমার ফ্রেন্ডের সাথে। তুই আমার ফোন নেওয়ার কে? আমার প্রাইভেসি নেই নাকি? রিয়া ফোনটা দে নীলার হাতে। বাড়ির এই অবস্থায় তোর এত রাতে কথা বলার কোনো দরকার নেই। রহমান সাহেবের কড়া গলার আওয়াজে রিয়া বাধ্য হয়ে ফোনটা ফাহিমের হাতে দিল। ফাহিম স্ক্রিনে তাকিয়ে দেখলো একটা আননোন নাম্বার। সে লাউড স্পিকারে কলটা রিসিভ করলো। হ্যালো রিয়া ম্যাডাম, আপনি যে ঠিকানাটা দিয়েছিলেন সেটা তো একদম কারেক্ট ছিল। বস খুব খুশি হয়েছে, কিন্তু আপনার ভাই আর মেয়েটাকে নিয়ে আবার পালিয়ে গিয়েছে। বস বলেছে আপনাকে আজ রাতের মধ্যেই ওদের নতুন ঠিকানা বের করে দিতে হবে, না হলে আপনার ওই সুন্দর মুখটা আমরা পুড়িয়ে দেব। ফোনটা কেটে গেল। পুরো ড্রয়িং রুমে যেন একটা বাজ পড়ল। সবাই হতবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে আছে। রিয়ার হাত পা কাঁপছে। সে ধপ করে ফ্লোরে বসে পড়ল। রিয়া, এইসব কি বলছে লোকটা? তুই ওদের ঠিকানা দিয়েছিস? আমি বুঝতে পারিনি আম্মু। আমি শুধু চেয়েছিলাম ইয়ানা বাড়ি থেকে চলে যাক। ওই লোকটা আমাকে ফোন করে বলেছিল সে ইয়ানার আত্মীয়, সে ইয়ানাকে নিয়ে যেতে চায়। আমি তাই শফিক চাচার কাছ থেকে ঠিকানা জেনে ওদের দিয়েছিলাম। আমি জানতাম না ওরা ভাইয়াকে মারতে যাবে। তুই এত বড় বেইমানি করলি রিয়া? তুই জানিস আরব যদি এই কথা জানতে পারে তবে ও তোকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। কাল সকালে তুই আর তোর পরিবার এ বাড়ি থেকে বেরিয়ে যাবি সালমা। আমি আমার ছেলের খুনির সাথে একই ছাদের নিচে থাকতে পারবো না। ভাইয়া, আমাকে মাফ করে দাও। ওই বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে। ও কোনো বাচ্চা মানুষ নয় ফুপু। ও ওর হিংসার জন্য আমার ভাইয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ভাইয়ার যদি কিছু হয় আমি ওকে নিজের হাতে খুন করব। ওদিকে আবিদ গাড়ি নিয়ে শহরের আরেক প্রান্তে একটা পুরনো পরিত্যক্ত বিল্ডিং এর বেসমেন্টে ঢুকলো। জায়গাটা আবিদের নিজস্ব একটা গোপন আস্তানা। তোরা ভিতরে যা, আমি ফার্স্ট এইড বক্স আর কিছু খাবার নিয়ে আসছি। আর কেউ যেন কোনো আওয়াজ না পায়। আরাফ ইনায়াকে নিয়ে বেসমেন্টের ভেতরে একটা ছোট ঘরে ঢুকলো। ঘরে একটা পুরনো খাট আর একটা টেবিল ছাড়া কিচ্ছু নেই। ইনায়া দ্রুত আরাফকে খাটে বসালো। আরাফের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে। আপনি একটু বসুন। আবেদ ভাইয়া ওষুধ আনলেই আমি রক্ত পড়া বন্ধ করার ব্যবস্থা করছি। তুই ঠিক আছিস তো ইনায়া? তোর কোথাও লাগেনি তো? আমার কিছু হয়নি, আপনি শুধু নিজের কথা ভাবুন।
আবিদ বক্সে করে কিছু ব্যান্ডেজ আর ওষুধ নিয়ে এলো। ইনায়া নিজে বাক্সটা হাতে নিল। আবিদ ভাইয়া, আপনি বাইরে গিয়ে পাহারা দিন, আমি ওনার ড্রেসিং করে দিচ্ছি। আবিদ মাথা নেড়ে বাইরে চলে গেল। ইনায়া আরাফের ভেজা শার্টের বোতামগুলো একে একে খুলতে শুরু করলো। আরাফের চওড়া বুকে বেশ কয়েকটা পুরনো কাটা দাগ। ইনায়া খুব সাবধানে শার্টটা খুলে আরাফের হাত থেকে আলাদা করলো। খুব ব্যথা করছে। তোর চোখের পানি দেখলে আবার বেশি ব্যথা করে। তুই কান্না থামা ইনায়া। আমি কান্না কিভাবে থামাবো? আর আমার নিজের বাবা আমাকে বিক্রি করতে চায়, আর আমার জন্য আপনার আজ এই অবস্থা। আমি একটা অভিশাপ আরাফ। চুপ কর, একদম চুপ। তুই কোনো অভিশাপ নোস, তুই আমার জীবনের একমাত্র শান্তি। ইনায়া অ্যান্টিসেপটিক দিয়ে আরাফের ক্ষত স্থানটা পরিষ্কার করতে শুরু করলো। জ্বালায় আরাফ চোখ বন্ধ করে ফেলল। ইনায়া ফু দিয়ে দিয়ে খুব যত্ন করে সেখানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। পুরো সময়টা আরাফ ইনায়ার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। হয়ে গেছে, এখন আর রক্ত পড়বে না। এদিকে আয়। আরাফ নিজের ডান হাত দিয়ে ইনায়ার কোমর ধরে তাকে টেনে নিজের দুই পায়ের মাঝখানে দাঁড় করালো। ইনায়া চমকে আরাফের চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো ক্লান্তি নেই, শুধু তীব্র এক অধিকার বোধ আর ভালোবাসা। আপনি কি করছেন? আবিদ ভাইয়া বাইরে আছে। থাকুক বাইরে, আমার তাতে কিছু যায় আসে না। তুই শুধু আমার দিকে তাকা। আপনার বিশ্রাম নেওয়া দরকার আরাফ, প্লিজ আমাকে ছাড়ুন। আমাকে শান্ত কর ইনায়া, আমার বুকের ভেতরটা জ্বলছে। ওই লোকটা তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে এসেছিল। এই চিন্তাটাই আমাকে পাগল করে দিচ্ছে। কেউ আমাকে আপনার কাছ থেকে নিতে পারবে না, আমি নিজে থেকেই কোথাও যাব না। আরাফ আর কোনো কথা না বলে ইনায়ার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এই চুম্বনে কোনো আলতো ভাব ছিল না, ছিল শুধু এক পাগলাটে বন্যতা। ইনায়া প্রথম ধাক্কায় একটু পিছিয়ে গেলেও পর মুহূর্তে সে আরাফের চুলে হাত ডুবিয়ে তার এই তীব্র ভালোবাসার সায় দিল। আরাফ তার সুস্থ হাতটা দিয়ে ইনায়ার পিঠটা নিজের সাথে শক্ত করে চেপে ধরল। ইনায়ার ভেজা শরীর আর আরাফের শরীরের উষ্ণতায় ঘরের পরিবেশ ভারী হয়ে উঠল। দুজনের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল। আরাফ ইনায়ার ঘাড়ে গলায় উন্মাদের মতো চুমু খেতে লাগলো। ইনায়া আরাফের বুকে মাথা রেখে গভীর শ্বাস নিচ্ছিল। আরাফ, আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। কি কথা? ফার্ম হাউসের রায়হান আসার আগে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। আপনি রক্তমাখা শার্ট পরেছিলেন আর আপনার হাতে একটা অস্ত্র ছিল। আপনি কাউকে খুন করেছিলেন। ইনায়ার কথা শুনে আরাফ মুহূর্তের মধ্যে থমকে গেল। তার শরীরের সব মাংসপেশি শক্ত হয়ে গেল। সেই ইনায়াকে নিজের বুক থেকে একটু দূরে সরালো। তোকে আমি বলেছিলাম না ওটা একটা খারাপ স্বপ্ন ছিল? তুই এসব নিয়ে আর ভাববি না। আপনি মিথ্যা বলছেন আরাফ, ওটা স্বপ্ন ছিল না। আমার মনে হচ্ছে ওটা সত্যি কোনো ঘটনা যা আমার সাথে ঘটেছিল। আমার মাথার ভেতরে কিছু ঝাপসা ছবি বারবার আসছে। 3 বছর আগে আমার সাথে কি হয়েছিল আরাফ, আপনি আমাকে কেন বলছেন না? আমি তোকে সব বলবো ইনায়া, শুধু আর কিছুদিন সময় দে আমাকে। এই রায়হানের ঝামেলাটা শেষ হয়ে গেলেই আমি তোকে সব সত্যি নিজে জানাবো। আপনি আমাকে বিশ্বাস করেন না, তাই তো? আমি তোকে নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করি, কিন্তু সত্যিটা জানার পর তুই যদি আমাকে ঘৃণা করতে শুরু করিস, সেই ভয়টা আমি সামলাতে পারবো না। আরাফের চোখের এই অসহায়ত্ব দেখে ইনায়া আর কিছু জিজ্ঞেস করতে পারল না। সে বুঝতে পারছে আরাফ এমন কোনো বড় সত্যি লুকাচ্ছে যেটা হয়তো তাদের দুজনের জীবন বদলে দেবে। রাত পেরিয়ে সকাল হলো। বেসমেন্টের একটা ছোট্ট ভেন্টিলেটর দিয়ে সূর্যের আলো ভেতরে আসছে। আরাফ ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। ইনায়া আস্তে করে বিছানা থেকে উঠল। আবিদ ভাইয়া সকালে কিছু খাবার আর জামা কাপড়ের একটা ব্যাগ নিয়ে গেছে। ইনায়া ব্যাগটা খুললো আরাফের জন্য একটা ফ্রেশ শার্ট বের করতে। শার্টটা বের করার সময় ব্যাগের ভেতর থেকে একটা পুরোনো বাদামি রঙের ফাইল নিচে পড়ে গেল। এটা কিসের ফাইল? ইনায়া কৌতূহল বশত ফাইলটা তুলে নিল। ফাইলের উপর লেখা সিটি হসপিটাল কনফিডেন্সিয়াল। ইনায়া ফাইলটা খুলতেই তার চোখ বড় বড় হয়ে গেল। সেখানে একটা মেডিকেল রিপোর্ট রাখা আছে। পেশেন্টের নাম ইনায়া রহমান, কন্ডিশন পার্শিয়াল মেমোরি লস ডিউ টু সিভিয়ার হেড ট্রমা। ইনায়ার হাত পা কাঁপতে শুরু করলো। তার মানে তার সত্যি মেমোরি লস হয়েছিল। তার অতীতের অনেক কিছু সে মনে করতে পারে না, কিন্তু সে কিভাবে মাথায় আঘাত পেল? রহমান তো আরাফের টাইটেল, সে তো জহির সাহেবের মেয়ে, তাহলে তার নামের পাশে রহমান কেন লেখা? এসব কি হচ্ছে আমার সাথে? আমি কে আসলে? ফাইলের একদম পেছনের দিকে একটা অর্ধেক পোড়া ছবি রাখা ছিল। ছবিটা দেখে ইনায়ার নিঃশ্বাস আটকে গেল। ছবিতে সে একটা লাল রঙের বিয়ের শাড়ি পরে আছে।
আর তার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে যার মুখটা আগুনে পড়ে গেছে, কিন্তু লোকটার হাতের ঘড়িটা ইনায়ার খুঁজছে না, এটা আরাফের ঘড়ি। তার মানে আমি আর আরাফ, এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই ইনার হাতে থাকা আরাফের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে একটা আননোন নাম্বার জল করছে। ইনা কাপা হাতে ফোনটা রিসিভ করলো। কিরে ইয়ানা মা, ডেভিল কোথায়? ঘুমাচ্ছে বুঝি? আপনি আবার কেন ফোন করেছেন? আপনি আমাদের শান্তিতে থাকতে দিবেন না? শান্তি তো তোরা পাবি না মা। তোর ওই ডেভিলকে বলবি ও যেমন আমার মেয়েকে লুকিয়ে রেখেছে, আমিও ওর একটা খুব প্রিয় জিনিস তুলে এনেছি। কি বলছেন আপনি? তোর বান্ধবী নীলা, আরাফের কলিজার টুকরো বোন, ও এখন আমার কাছে আমার গোডাউনে বন্দি। ব্যাকগ্রাউন্ড থেকে নীলার কান্নার আওয়াজ ভেসে এলো। ভাইয়া, আমাকে বাঁচা, এরা আমাকে মেরে ফেলবে ভাইয়া। শুনেছিস তো? তোর ডেভিলকে বলবি আজ রাতের মধ্যে তোকে নিয়ে যদি আমার পুরনো গোডাউনে না আসে, তবে আমি ওর বোনের একটা একটা করে অঙ্ক কেটে ওর বাড়িতে পার্সেল করে পাঠাবো। রায়হান খট করে ফোনটা কেটে দিল। ইনা পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার এক হাত নিজের মেমোরি লস আর বিয়ের সে অদ্ভুত ছবি, আর অন্য হাতে নীলার কিডন্যাপ হওয়ার খবর। সে এখন আরাফকে কিভাবে খবরটা দেবে? আরাফ তো তার বোনকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিবে। ইনা কি পারবে নীলার জীবন বাঁচাতে, নাকি রায়হানের এই ভয়ঙ্কর চালে তারা সবাই শেষ হয়ে যাবে? এদিকে ইনা পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার এক হাতে নিজের মেমোরি লস আর বিয়ের সে অদ্ভুত ছবি, আর অন্য হাতে নীলার কিডন্যাপ হওয়ার খবর। সে এখন আরাফকে কিভাবে খবরটা দেবে? আরাফ তো তার বোনকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিবে। ইনার হাত থেকে ফোনটা ফ্লোরে খসে পড়ল। শব্দের কারণে আরাফের ঘুম ভেঙে গেল। সে ধরফর করে বিছানা থেকে উঠে বসলো। তার বাঁ হাতে এখনো ব্যান্ডেজ বাঁধা। কি হয়েছে ইনায়া, তুই ওইভাবে দাঁড়িয়ে আছিস কেন? আর তোর হাতে ওটা কিসের ফাইল? ইনা কোনো কথা বলতে পারল না। তার চোখ দিয়ে শুধু অঝরে পানি পড়ছে। আরব দ্রুত খাট থেকে নেমে ইনার কাছে এলো। সে ইনার হাত থেকে ফাইলটা নিয়ে খুলল। রিপোর্ট আর ওই অর্ধেক পড়া ছবিটা দেখে আরাফের পুরো শরীর শক্ত হয়ে গেল। তার চোখের দৃষ্টি মুহূর্তে পাল্টে গেল। সে বুঝতে পারলো তার 3 বছর ধরে লুকিয়ে রাখা সবচেয়ে বড় সত্যিটা আজ ইনার সামনে চলে এসেছে। তুই এই ফাইলটা কোথায় পেলি? আমি তোকে আমার জিনিসে হাত দিতে নিষেধ করেছিলাম না? আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন আরাফ? আমার তো আপনাকে জিজ্ঞেস করার কথা, এই ফাইলটা আপনার ব্যাগে কেন? আর এই ছবিতে আমার পাশে থাকা মানুষটা কে? আপনি আমাকে 3 বছর ধরে কি লুকিয়ে রেখেছেন? এখন এসব কথা বলার সময় নয় ইনায়া, আমি তোকে সব বলবো। তুই আগে বল, তোর এমন ভয়ঙ্কর অবস্থা কেন? ফোন ফ্লোরে পড়ে আছে কেন? কার ফোন এসেছিল? রায়হান ফোন করেছিলেন, উনি নীলাকে তুলে নিয়ে গেছেন। নীলার নাম শোনার সাথে সাথে আরাফের পায়ের তলার মাটি সরে গেল। তার চোখ দুটো রাগে আর আতঙ্কে বড় বড় হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার কলিজার টুকরো ছোট বোন আজ এই ভয়ঙ্কর খুনির হাতে বন্দী। তুই কি বলছিস এসব? নীলা তো বাড়িতে ছিল, পুলিশ দিয়ে পুরো বাড়ি ঘেরাও করা আছে। সেখান থেকে রায়হান নীলাকে কিভাবে কিডন্যাপ করবে? তুই নিশ্চয়ই ভুল শুনেছিস। আমি ভুল শুনিনি আরাফ, আমি নীলার কান্নার আওয়াজ শুনেছি। নীলা আমাকে বলছিল ভাইয়াকে বল আমাকে বাঁচাতে। রায়হান বলেছে রাতের মধ্যে আমাকে নিয়ে ওর পুরনো গোডাউনে না গেলে ও নীলার একটা অঙ্গ কেটে আপনার বাড়িতে পার্সেল করে পাঠাবে। আরাফ রাগে একটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে বেসমেন্টের দেয়ালে সজোরে ঘুষি মারল। তার ডান হাতে নকশা কেটে রক্ত বের হতে শুরু করলো, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে পাগলের মতো ঘরের ভেতর পায়চারি করতে লাগলো। তার নিঃশ্বাস ভারী করে আসছে। সে জানে রায়হান কতটা নির্দয়। সে নীলার সাথে যা খুশি তাই করতে পারে। আমি ওই কুত্তার বাচ্চাকে জ্যান্ত জ্বালিয়ে দিব। ওর সাহস কিভাবে হলো আমার বোনের গায়ে হাত দেওয়ার? আমি ওকে টুকরো টুকরো করে কেটে রাস্তার কুকুরকে খাওয়াবো। আপনি শান্ত হন আরাফ, আপনার হাত থেকে রক্ত পড়ছে, আপনার বা হাতেও গুলি লেগেছে। আপনি একা কিভাবে রায়হানের এতগুলো লোকের সাথে লড়বেন? আমার কিছু হবে না, আমি এখনই বের হব। তুই এই বেসমেন্টে থাকবি, দরজা ভেতর থেকে লক করে দিবি। আমি না ফেরা পর্যন্ত কারোর জন্য দরজা খুলবি না। আমি এখানে থাকবো না। রায়হান আমাকে চেয়েছে, আমি আপনার সাথে যাব। আমার জন্য নীলা কষ্ট পাবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তুই কি পাগল হয়ে গেছিস ইনায়া? তুই জানিস রায়হান তোকে পেলে কি করবে? আমি তোকে ওই নরকে কিছুতেই নিয়ে যাব না। নীলাকে আমি একাই ছাড়িয়ে আনবো। আপনি আমাকে আটকাতে পারবেন না আরাফ, আমি যাবই। নীলা আমাকে বেস্ট ফ্রেন্ড, নীলা আমার বেস্ট ফ্রেন্ড। আর
আপনার বোন। আমি আমার বন্ধুকে এইভাবে মরতে দিতে পারি না। আর আপনি একা গেলে রায়হান আপনাকেও মেরে ফেলবে। আমাকে দেখলে অন্তত ওদের ফোকাস ঘুরবে। এদিকে আরাফ হঠাৎ করে ইনার দুই কাঁধ শক্ত করে চেপে ধরল। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত অসহায়ত্ব আর তীব্র রাগ। সেই ইনাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। তার শরীরের কাঁপুনি ইরা স্পষ্ট বুঝতে পারছে। তুই বুঝছিস না ইনায়া, আমি তোকে হারাতে পারবো না। তুই আর নীলা আমার জীবনের দুটো চোখ। আমি কোনো চোখে অন্ধ হতে দিতে পারবো না। তুই এখানে থাক প্লিজ। আমি তোকে কথা দিচ্ছি, আমি নীলাকে নিয়ে ফিরবো। আর আপনি যদি না ফেরেন, আপনি যদি মরে যান, তবে আমি এই পৃথিবীতে একা বেঁচে থেকে কি করব আরাফ? আপনি আমাকে এই ফাইলটার সত্যিটা তো বলেননি এখনো। আমি আপনার সাথে যাব, এটা আমার শেষ কথা। আরাফ বুঝতে পারলো ইনাকে কোনোভাবেই আটকানো যাবে না। সে ইনার কপালে একটা দীর্ঘ আর গভীর চুমু খেলো। সেই চুম্বনে ছিল জমানো সব কষ্ট আর এক অজানা বিদায়ের সুর। ইনা চোখ বন্ধ করে আরাফের শার্ট খামচে ধরে রইল। দুজনই জানে আজকে রাতের পর হয়তো তাদের জীবন আর আগের মতো হবে না। হয়তো তাদের মধ্যে কেউ একজন আর বেঁচে ফিরবে না। ঠিক আছে, তুই যাবি আমার সাথে, কিন্তু আমি যা বলবো তুই অক্ষরে অক্ষরে তাই পালন করবি। আমার পারমিশন ছাড়া এক পাও নড়বি না। আরাফ পকেট থেকে ফোন বের করে আবিদকে কল করলো। কয়েকবার রিং হওয়ার পর আবিদ ফোন ধরলো। আরাপ, তুই ঠিক আছিস? তোরা কোথায়? আবিদ, বাড়িতে কি হয়েছে? নীলা কোথায়? আমি তোকে এটাই বলার জন্য ফোন করেছিলাম। রিয়া কাল রাতেই শফিক চাচার ফোন থেকে রাহানের লোকদের তোদের ঠিকানা দিয়েছিল। আর আজ সকালে নীলা রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। রিয়াকে থাপ্পড় মেরে মেইন গেটের বাইরে বের হতেই একটা সাদা মাইক্রোবাস এসে নীলাকে তুলে নিয়ে গেছে। আমার লোক ওদের ফলো করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। রিয়াকে ড্রয়িং রুমে বেঁধে রাখ, আমি ফিরে এসে ওর চামড়া জ্যান্ত ছিলে নেব। আর তুই এখনই তোর পুরো ফোর্স নিয়ে রায়হানের পুরনো গোডাউনের দিকে রওনা হ। আমরা সেখানে যাচ্ছি। রায়হান নীলাকে ওখানে আটকে রেখেছে। তুই পাগল হয়েছিস আরাব? তুই ইয়ানাকে নিয়ে ওখানে যাবি? রায়হান তো তোদের মেরে ফেলবে। তুই ওয়েট কর, আমরা আসছি। ওয়েট করার সময় নেই আবিদ, রায়হান নীলার ক্ষতি করে ফেলবে। আমি বের হচ্ছি, তুই জলদি আয়। আরাফ ফোন কেটে দিল। সে বেসমেন্টের এক কোণায় রাখা একটা লোহার বাক্স খুললো। সেখান থেকে দুটো লোডেড পিস্তল আর বেশ কয়েকটা ম্যাগাজিন বের করে নিজের জ্যাকেটের ভেতর লুকিয়ে রাখলো। সে একটা ছোট চাকু নিজের বুটের ভেতর খুঁজে নিল। ইনা এক দৃষ্টি আরাফের এই ভয়ঙ্কর রূপ দেখছে। যে মানুষটাকে সে শুধু একটা কোম্পানির সিইও হিসেবে জানতো, সে আজ পুরো দস্তর একজন কিলারের মতো রেডি হচ্ছে। চল, সময় হয়ে গেছে। তারা দুজন বেসমেন্ট থেকে বেরিয়ে আবিদের রেখে যাওয়া গাড়িতে উঠল। আরাফ স্টিয়ারিং ধরলো আর তীব্র গতিতে গাড়ি টান দিল। বাইরে তখনও আকাশ মেঘলা, চারপাশটা কেমন গুমট হয়ে আছে। গাড়ির ভেতর চরম নীরবতা, কেউ কোনো কথা বলছে না। ইনা শুধু বারবার আরাফের আহত হাতটার দিকে তাকাচ্ছে। সেখানে রক্ত জমাট বেঁধে আছে, কিন্তু আরাফের সেদিকে কোনো মনোযোগ নেই। তার চোখ শুধু সামনের রাস্তায়। আরাফ, আপনার কি খুব ব্যথা করছে? আমার ব্যথার কথা ভাবার সময় এটা নয়। তুই শুধু নিজের কথা ভাব। রায়হান তোর সাথে কিছু কথা বলার চেষ্টা করতে পারে, তুই ওর কোনো কথা বিশ্বাস করবি না। ও একটা সাইকোপ্যাথ। আমি শুধু আপনার কথা বিশ্বাস করি আরাফ, আর কারো কথা নয়। গাড়ি শহরের বাইরে একটা পরিত্যক্ত শিল্প এলাকায় প্রবেশ করলো। জায়গাটা জনমানবহীন। রাস্তার দুই পাশে শুধু ভাঙাচোরা বড় বড় বিল্ডিং আর আগাছা। বেশ কিছুক্ষণ পর গাড়িতে একটা বিশাল লোহার গেটের সামনে এসে থামলো। এটাই রায়হানের সেই পুরনো গোডাউন। গেটের বাইরে বেশ কয়েকজন অস্ত্রধারী লোক পাহারায় দাঁড়িয়ে আছে। আরাফের গাড়ি দেখে তার সতর্ক হয়ে গেল এবং বন্দুক তাক করলো। তুই গাড়িতে বসে থাক ইনায়া, আমি নামছি। আরাফ গাড়ি থেকে নেমে দুই হাত উপরে তুলে ধীর পায়ে গেটের দিকে এগিয়ে গেল। লোকগুলো তাকে চেক করে দেখলো, কিন্তু আরাফ তার অস্ত্রগুলো এমন ভাবে লুকিয়েছিল যে তারা খুঁজে কিছুই পেল না। একজন লোক গেট খুলে দিল। ভেতরে যা, বস তোর জন্য ওয়েট করছে। আর তোর গাড়িতে যে আছে তাকেও নিয়ে আয়, বস তাকেই চেয়েছে। আরাফ ইনাকে ইশারা করলো গাড়ি থেকে নামতে। ইনা কাপা পায়ে গাড়ি থেকে নেমে আরাফের পেছনে এসে দাঁড়ালো। তারা দুজন গোডাউনের ভেতরে প্রবেশ করলো। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝখানে একটা পাওয়ারফুল হ্যালোজেন লাইট জ্বলছে। সে লাইটের আলোয় ইনায়া দেখলো নীলাকে একটা লোহা চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। নীলার মুখে টেপ লাগানো আর তার কপাল থেকে রক্ত ঝরছে। নীলার পাশে একটা বড় সোফায় বসে আছে রায়হান। তার হাতে একটা রিভলভার।
নীলা। ইনা দৌড়ে নীলার কাছে যেতে চাইল, কিন্তু আরাফ তাকে শক্ত করে ধরে আটকে রাখলো। রায়হান অট্ট হাসিতে ফেটে পড়ল। সেই হাসির শব্দ পুরো গোডাউন যেন কেঁপে উঠল। আয় আয় আমার ডেভিল জামাই আয়। আমি জানতাম তুই তোর বোনকে বাঁচাতে ঠিকই আসবি, আর সাথে করে আমার সোনার ডিম পরা হাঁসটাকেও নিয়ে আসবি। তোর ফালতু কথা বন্ধ কর রায়হান। তুই ইনায়াকে চেয়েছিলি, আমি ওকে নিয়ে এসেছি। এবার আমার বোনকে ছেড়ে দে। ছাড়বো তো অবশ্যই, কিন্তু তার আগে আমাদের কিছু পুরনো হিসেব মেটানোর আছে। তুই আমার 3 বছরের ইনকাম নষ্ট করেছিস, তোকে আমি এত সহজে ছাড়বো ভেবেছিস? রায়হান সোফা থেকে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। তার চোখ ইনায়ার উপর স্থির হয়ে আছে। ইনায়া ভয়ে আরফের জ্যাকেট শক্ত করে খামচে ধরল। রায়হানের চোখে এক অদ্ভুত লালসা আর লোভ। কিরে ইয়েনা মা, নিজের আসল বাবাকে দেখে খুশি হসনি? তুই জানিস তুই কত দামি মাল? তোকে দুবাইয়ের শেখের কাছে বিক্রি করলে আমি আজ কোথায় থাকতাম? আর এই টেবিলটা এসে সব নষ্ট করে দিল। আপনি একটা জানোয়ার। কোনো বাবা নিজের মেয়েকে বিক্রি করতে পারে না। আপনি আমার বাবা নন। আমি তোর বাবা, আর এই আমার প্রপার্টি। আজ আমি তোকে আমার সেই শেখের কাছে পাঠাবো, কিন্তু তার আগে তোকে একটা সত্য কথা বলে দেই, যা তোরে ডেভিল তোকে বলেনি। চুপ কর রায়হান, একটা কথাও আর বলবি না। তুই নীলাকে ছেড়ে দে আর আমাকে মার, যা খুশি কর, কিন্তু ইনায়াকে এসব বলবি না। কেন বলবো না? মেয়েটার জানা উচিত তার জীবনের সবচেয়ে বড় সর্বনাশটা কে করেছে। তুই একে বাঁচানোর নাটক করেছিস, আর ও বোকা মেয়েটা তোকে বিশ্বাস করেছে। রায়হান ইনায়ার দিকে ফিরে একটা শয়তানি হাসি দিল। ইনায়ার বুকের ভেতরটা ধকধক করছে। সে বুঝতে পারছে রায়হান এমন কিছু বলতে যাচ্ছে যা তার পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে। শুনিয়ে না, 3 বছর আগে যখন আমি তোকে বিক্রি করার ডিল ফাইনাল করি, তখন এই আরাব এসে সব ভূগোল করে দেয়। কিন্তু ও তোকে বাঁচানোর জন্য আসেনি, ও এসেছিল আমার সাথে ওর বিজনেসের শত্রুতা মেটাতে। আর সেখানে ও যখন তোকে দেখলো, তখন ও নিজেই তোর ওপর লোভ করলো। ও তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। আপনি মিথ্যা বলছেন। আরাফ এমন মানুষ নয়। আমি মিথ্যা বলছি? তাহলে তোর ডেভিলকে জিজ্ঞেস কর 3 বছর আগে ওই রাতে ও তোকে কি করেছিল। জিজ্ঞেস কর ওকে ওই মেডিকেল ফাইলের সত্যিটা কি। ও কেন তোকে সবার সামনে একটা সাধারণ মেয়ে হিসাবে পরিচয় দিল, আর ভেতরে ভেতরে তোর সাথে সম্পর্ক রাখলো। ইনায় ধীরে ধীরে আরাফের দিকে ঘুরল। আরাফের চোখ দুটো লাল হয়ে আছে, তার চোয়াল শক্ত হয়ে আছে রাগে। ইনায় আরাফের চোখে সেই চেনা সত্যিটা খুঁজতে লাগলো, কিন্তু আজ সেখানে এক অদ্ভুত শূন্যতা। আরাফ, উনি কি বলছেন এইসব? আপনি আমাকে সত্যিটা বলুন। আপনি কি আমাকে সত্যি সত্যি ব্যবহার করেছেন? তুই ওর কথা বিশ্বাস করছিস ইনায়া? তুই জানিস ওকে, ও একটা মিথ্যুক। আমি মিথ্যুক হলে তুই নিজেই বল না সত্যিটা। বল, ওই রাতে তুই ইয়ানাকে জোর করে বিয়ে করেছিলি কি না? বল, তোর কারণেই ওর মাথায় আঘাত লেগে ওর মেমোরি লস হয়েছিল কিনা? বল, তুই ওকে নিজের কাছে আটকে রাখার জন্য এই 3 বছর ধরে নাটক করেছিস কিনা? রায়হানের কথাগুলো ইনার কানের কাছে বোমার মতো ফাটতে লাগলো। বিয়ে? জোর করে বিয়ে? মেমোরি লস? ইনার মাথাটা হঠাৎ করে ভীষণ ব্যথা করতে শুরু করলো। সে 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরলো। তার চোখের সামনে কিছু ঝাপসা ছবি ভাসতে লাগলো। আমার মাথা খুব ব্যথা করছে। আরাফ, আমাকে বলুন এসব কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরাফ আর নিজেকে সামলাতে পারল না। সে রায়হানের দিকে এক পা এগোতে রায়হানের লোকগুলো তাদের বন্দুক আরাফের দিকে তাক করলো। আরাফ থেমে গেল। সে ইনায়ের দিকে ফিরে তার 2 হাত নিজের হাতের মুঠোয় নিল। তার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হ্যাঁ ইনায়া, রায়হান ঠিক বলেছে। আমি তোকে 3 বছর আগে বিয়ে করেছিলাম। ওই ফাইলে থাকা ছবিটা আমাদের বিয়ের ছবি। ইনার পুরো শরীর স্থির হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আরাফ নিজে স্বীকার করছে যে সে তাকে 3 বছর আগে বিয়ে করেছিল। তার মানে আপনি সত্যি আমাকে জোর করে আপনি আমাকে আমার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে? না ইনায়া, আমি তোকে জোর করিনি, আমি তোকে বাঁচানোর জন্য বিয়ে করেছিলাম। আরাফের গলার স্বর কান্নায় ভারী হয়ে গেল। সে আজ তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা ইনার সামনে বলতে বাধ্য হচ্ছে।
3 বছর আগে যখন আবিদ আমাকে জানায় যে রায়হান তার নিজের মেয়েকে বিক্রি করে দিচ্ছে, আমি তখন তোকে বাঁচাতে যাই। কিন্তু আমি একা ছিলাম আর রায়হানের অনেক লোক ছিল। আমি তোকে নিয়ে পালাতে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে ঘিরে ফেলে। তখন আমি তোকে লিগ্যাল প্রোটেকশন দেওয়ার জন্য ওই গোদামের ভেতরেই একজন কাজী ডেকে তোকে বিয়ে করি। আমি ভেবেছিলাম আমার স্ত্রী হিসেবে তোকে কেউ হাত দিতে সাহস করবে না। তাহলে আমার মেমোরি লস কিভাবে হলো? আমরা যখন পালাচ্ছিলাম তখন রায়হানের একজন লোক তোর মাথায় পেছন থেকে লোহার রড দিয়ে আঘাত করে। তুই ফ্লোরে পড়ে যাস আর তোর মাথা থেকে প্রচুর রক্ত বের হতে থাকে। আমি সেই লোকটাকে নিজের হাতে খুন করি। তুই স্বপ্ন দেখিসনি ইনায়া, তুই ওই খুনের ঘটনাটাই স্বপ্নে দেখেছিলি। আরাফের কথাগুলো ইনায়ার মাথায় হাতুড়ির মতো আঘাত করতে লাগলো। তার চোখের সামনে পুরনো স্মৃতিগুলো এক এক করে পরিষ্কার হতে শুরু করলো। সেই রাতের অন্ধকার, রায়হানের অট্ট হাসি, আরাফের রক্তমাখা শার্ট, লাল শাড়ি, কাজের সামনে বসে থাকা, আর শেষে মাথায় সেই তীব্র আঘাত। আমার সব মনে পড়েছে আরাফ, আমার সব মনে পড়েছে। আপনি আমাকে বাঁচাতে গিয়ে। হ্যাঁ ইনায়া, আমি তোকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু হসপিটালে ডাক্তার যখন বলল তোর মেমোরি লস হয়েছে, তখন আমি তোকে আর আমার কথা বলিনি। আমি চেয়েছিলাম তুই একটা স্বাভাবিক জীবন পা। আমি নিজেকে ডেভিল সাজিয়ে তোর কাছ থেকে দূরে রেখেছিলাম, যাতে রায়হান তোকে আমার দুর্বলতা হিসেবে ব্যবহার করতে না পারে। কিন্তু আমি তোকে চোখের আড়াল হতে দেইনি। আমি জহির সাহেবকে টাকা দিয়েছিলাম তোকে পালার জন্য, আর নীলাকে তোর কাছে পাঠিয়েছিলাম যাতে ও তোর খেয়াল রাখতে পারে। ইনায়া হাউ মাউ করে কেঁদে উঠল। তার ভেতরে সব অভিমান আর রাগ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। যে মানুষটাকে সে এতকাল ডেভিল ভেবে এসেছে, সেই মানুষটা আসলে তার জীবনের সবচেয়ে বড় রক্ষাকর্তা। সে তার জীবন বাঁচানোর জন্য নিজের পুরো জীবনটা অন্ধকারে ঢেকে রেখেছিল। ইনায়া নিজেকে আর আটকে রাখতে পারল না। সে দৌড়ে গিয়ে আরাফের বুকে ঝাঁপিয়ে পড়ল। আমাকে মাফ করে দিন আরাফ, আমি আপনাকে ভুল বুঝেছি। আপনি আমার সবচাইতে বড় সত্যি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। আরাফ ইনাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে আজ অঝরে পানি পড়ছে। 3 বছরে জমানো কষ্ট আজ এই কোরআনের অন্ধকারে পূর্ণতা পাচ্ছে। কিন্তু তাদের এই মিলনের মাঝে রায়হানের শয়তানি হাসি আবার শোনা গেল। বাহ, কি সুন্দর প্রেমের দৃশ্য! আমার তো চোখে পানি চলে এসেছে। কিন্তু দুঃখের বিষয় হলো তোদের সেই প্রেম আজ এখানেই শেষ হবে। রায়হান তার রিভলভারের সেফটি ক্যাচ খুলল এবং সোজা আরাফের মাথার দিকে তাক করলো। নীলার মুখ থেকে গোঙানির আওয়াজ বের হচ্ছে। সে তার ভাইকে বাঁচানোর জন্য ছটফট করছে। তোকে আমি অনেক সময় দিয়েছি ডেভিল, এবারে তোর মরার সময় চলে এসেছে। ইয়ানা আমার সাথে যাবে আর তুই এই গোডাউনেই বসে মরবি। আরাফ ইনায়াকে নিজের পেছনে সরিয়ে দিল এবং তার জ্যাকেটের ভেতর থেকে নিজের পিস্তলটা বের করে রায়হানের দিকে তাক করলো। গোডাউনের ভেতরে এখন চরম উত্তেজনা, যে কোনো মুহূর্তে গুলি চলতে পারে। তুই গুলি করার আগেই আমার গুলি তোর বুক এফোর ওফোর করে দেবে রায়হান। তুই একা আর আমরা 10 জন লোক। তুই গুলি করলে তুই আর তোর বোন দুজনেই মরবি। ঠিক তখনই গোডাউনের বাইরে পুলিশের সাইরেনের বিকট শব্দ শোনা গেল। আবিদ তার ফোর্স নিয়ে চলে এসেছে। রায়হানের লোকগুলো চমকে বাইরের দিকে তাকালো। সেই সুযোগে আরাফ রায়হানের লক্ষ্য করে ফায়ার করলো, কিন্তু গুলিটা রায়হানের কাঁধে গিয়ে লাগলো। রায়হান ব্যথায় চিৎকার করে উঠল এবং হাতের রিভলভার থেকে ট্রিগার চেপে দিল। গুলির প্রচন্ড শব্দে পুরো গোডাউন কেঁপে উঠল। ইনা একটা বিকট চিৎকার দিয়ে নিজের কান চেপে ধরল। তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসতে লাগলো। 3 বছর আগে সে রাতের স্মৃতি আর এখনকার এই গুলির শব্দ মিলে তার মাথায় এক তীব্র যন্ত্রণা সৃষ্টি করলো। সে আরাফের নাম ধরে একটা শেষ চিৎকার দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। চারপাশটা তার কাছে ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। রায়হানের গুলিটা কার গায়ে লেগেছে তার ইনা দেখতে পেল না। এদিকে গুলির প্রচন্ড শব্দে পুরো গোডাউন কেঁপে উঠল। ইনা চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। রায়হানের রিভলভার থেকে বের হওয়া বুলেটটা ইনায়া বা নীলার গায়ে লাগার আগেই আরাফ নিজের শরীর দিয়ে তাদের আড়াল করে নিল। বুলেটটা আরাফের ডান কাঁধ ভেদ করে বেরিয়ে গেল। আরাফ একটা চাপা আর্তনাদ করে ফ্লোরে বসে পড়ল। ইনায়া, নীলা। ঠিক সেই মুহূর্তে আবিদ আর তার পুলিশের ফোর্স গোডাউনের ভেতর প্রবেশ করলো।
আবিদ এক মুহূর্ত দেরি না করে রায়হানের ডান পাশে গুলি চালালো। রায়হান বিকট চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। পুলিশের দল মুহূর্তের মধ্যে রায়হান আর তার লোকগুলোর হাতকড়া পরিয়ে দিল। আরাব, তোর কাঁধ থেকে প্রচুর রক্ত ঝরছে। আমার কথা বাদ দে আবিদ, ইনায়াকে দেখ, ও সেন্সলেস হয়ে গেছে। আর নীলার বাঁধন খুলে দে তাড়াতাড়ি। নীলা ছাড়া পেয়েই হাউমাউ করে কেঁদে আরাবকে জড়িয়ে ধরল। আরাব এক হাত দিয়ে বোনকে সান্ত্বনা দিচ্ছে আর অন্য হাত দিয়ে ইনায়ার গাল চাপড়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, কিন্তু ইনায়ার কোনো সারা শব্দ নেই। আরাফের চোখের দৃষ্টি স্থির হয়ে গেল আতঙ্কে। ইনায়া চোখ খোল প্লিজ। ইনায়া আমার দিকে তাকা। আবিদ গাড়ি রেডি কর, এখনই হসপিটালে যেতে হবে। শহরের সবচেয়ে বড় প্রাইভেট হসপিটালের কেবিনে ইনায়া শুয়ে আছে। তার ডান হাতে স্যালাইন চলছে। কিছুক্ষণ আগে ডাক্তার এসে চেক করে গেছেন। পুরনো স্মৃতির আকস্মিক ফিরে আসার কারণে ব্রেন অতিরিক্ত চাপ পড়ায় সে জ্ঞান হারিয়েছিল। কেবিনের দরজার কাছে কাঁধে ব্যান্ডেজ নিয়ে দাঁড়িয়ে আছে আরাফ। তার চোখ ইনার মুখের উপর স্থির। একটু পর ইনার ধীরে ধীরে চোখ খুলল। আরাফ। ইনার দুর্বল গলা শুনে আরাফ ছুটে এসে ইনার বেডের পাশে বসলো। সে ইনার হাত দুটো নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। আমি এখানেই আছি ইনায়া, তোর কি খুব কষ্ট হচ্ছে? ডাক্তার ডাকবো? না, ডাকতে হবে না। আপনার কাঁধে গুলি লেগেছিল, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। তুই আমাকে ভয় পাইয়ে দিয়েছিস ইনায়া। আমি ভেবেছিলাম আমি তোকে হারিয়ে ফেললাম। আমি সব মনে করতে পারছি আরাফ। 3 বছর আগের ওই রাতের কাজের সামনে বসে থাকা, আমার মাথায় আঘাত লাগা, আর তার আগে আপনার আমাকে ওই নরক থেকে তুলে আনা, সবটা আমার মনে পড়ে গেছে। আরাফ ইনার কপালে একটা দীর্ঘ চুমু খেলো। তার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে ইনার গায়ে পড়ল। আমাকে মাফ করে দিস ইনায়া। আমি তোকে স্বাভাবিক জীবন দিতে গিয়ে তোকে অনেক কষ্ট দিয়েছি। নিজের বউ হয়েও তোকে আমি অন্যের পরিচয়ে এই বাড়িতে এনেছিলাম শুধু তোর নিরাপত্তার জন্য। আপনি আমাকে সবচেয়ে বড় নিরাপত্তা দিয়েছেন আরাফ। আপনি ডেভিল সেজে পুরো দুনিয়ায় হাত থেকে আমাকে আড়াল করে রেখেছিলেন। আপনি আমার স্বামী, আমার একমাত্র সত্যি। আমি আপনাকে ছাড়া আর কিচ্ছু চাই না। ইনার নিজের 2 হাত দিয়ে আরাফের গলা জড়িয়ে ধরল। আরাফ তাকে নিজের বুকের ভেতর সযত্নে লুকিয়ে নিল। ঠিক তখনই কেবিনের দরজা খুলে নীলা ভেতরে ঢুকলো। তার মাথায় ব্যান্ডেজ বাঁধা। আমি কি ভুল সময়ে চলে এলাম নাকি? নীলা, তুই ঠিক আছিস? তোর মাথায় খুব লেগেছে তাই না? আমার মাথার চেয়েও বড় চোট আমি মনে পেয়েছি না। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর তুই কিনা আমার ভাইয়ের বউ। তার মানে তুই এখন আমার ভাবি। এটা আমি মেনে নিব কিভাবে? তোকে মেনে নিতে কে বলেছে? তুই ওকে আগের মতোই ইনায়া ডাকবি। সেটা তো ডাকবই, কিন্তু ভাইয়া তুমি এত বড় একটা সত্যি আমার কাছেও লুকিয়ে রাখলে। আমি তো ইনায়ের সাথে কত আজে বাজে কথা বলেছি তোমায় নিয়ে। তুই তো আমাকে ওর নামে শুধু ভয় দেখাতে নীলা। ডেভিল ভাইয়া এই করবে, সেই করবে, আর এখন এই দেখ, সেই ডেভিল ভাইয়াই আমার জীবন। তিনজনই একসাথে হেসে উঠল। কেবিনের ভারী পরিবেশটা মুহূর্তের মধ্যে হালকা হয়ে গেল। পরের দিন সকালে আরাফ ইনায়াকে নিয়ে বাড়িতে পৌঁছালো। ড্রয়িং রুমে বাড়িতে সবাই উপস্থিত। রহমান সাহেব, সালমা বেগম, দাদি, ইমরান চাচা, লুবনা চাচি সবাই চিন্তিত মুখে বসে আছেন। আর ফ্লোরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে রিয়া। তার পাশে সাইমা ফুফু কাঁদছেন। আরাফ আর ইনায়াকে ঢুকতে দেখে সবাই উঠে দাঁড়ালো। আরাব বাবা, তোর কাঁধে কি হয়েছে? আর নীলামা, তুই ঠিক আছিস তো? আমরা সবাই ঠিক আছি আম্মু, কিন্তু এই বাড়ির একজন মানুষের কারণে আজ আমরা সবাই লাশ হয়ে বাড়ি ফিরতে পারতাম। আরাফ ধীর পায়ে রিয়ার দিকে এগিয়ে গেল। তার চোখের দৃষ্টিতে সেই পুরনো ডেভিলের রূপ ফিরে এসেছে। রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে পেছনের দিকে সরে যাওয়ার চেষ্টা করছে। আরাফ, ওকে ছেড়ে দে বাবা। ও আর কোনোদিন এমন করবে না। আমি ওকে নিয়ে আজই চলে যাব। তুমি চুপ করো ফুপু। ও যে অপরাধ করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। ও শফিক চাচাকে খুন করিয়েছে। ইনায়ার লোকেশন রায়হানকে দিয়েছে। আর নীলার কিডন্যাপ হওয়ার পেছনেও ওর হাত আছে। ওকে আমি জ্যান্ত পুড়িয়ে মারলেও আমার রাগ মিটবে না। আরাফ, তুই শান্ত হ। ওকে পুলিশের হাতে তুলে দে, আইন ওর বিচার করবে। আমার পরিবারের ওপর যে আঘাত করে তার বিচার আমি নিজেই করি আব্বু। আবিদ একে নিয়ে যা, আর জীবনে যেন আমি ওর মুখ এই বাড়িতে না দেখি। আবিদ রিয়াকে টেনে তুলে বাইরে নিয়ে গেল। সাইমা ফুফু কাঁদতে কাঁদতে তাদের পেছন পেছন চলে গেলেন।
পুরো ড্রয়িং রুমে পিন পতন নীরবতা। আরাফ এবার ইনার হাত ধরে সবার সামনে এসে দাঁড়ালো। আমি আজ আপনাদের সবাইকে একটা সত্যি কথা জানাতে চাই। আপনারা এতদিন ইনায়াকে এই বাড়ির মেহমান বা নীলার বান্ধবী হিসেবে জেনে এসেছেন, কিন্তু ইনায়া আসলে তা নয়। তাহলে কে বা? ইনায়া আমার বিবাহিত স্ত্রী। 3 বছর আগে আমি ওকে বিয়ে করেছি। আরাফের কথা শুনে ড্রয়িং রুমে যেন বোমা ফাটলো। সালমা বেগম আর লুবনা চাচি অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন। রহমান সাহেব তার দাদি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এসব কি বলছো আরাফ? তুমি আমাদের লুকিয়ে এত বড় কাজ করে ফেললে। এই পিতৃ পরিচয়হীন মেয়েকে তুমি এই বাড়ির বউ করে আনলে। ইনায়া পিতৃ পরিচয়হীন নয় চাচি, আর ওর বাবার পরিচয় জানলে আপনি ভয়ে এই শহরে থাকতে পারবেন না। আর হ্যাঁ, আমি বিয়ে করেছি কারণ আমি ওকে ভালোবাসি। আর আজ থেকে ইনায়া এই বাড়ির বড় বউ। কেউ যদি ওর সাথে বিন্দুমাত্র খারাপ আচরণ করে তবে তার জায়গায় এই বাড়িতে হবে না। তুই শান্ত হ ভাই, আমরা তোকে ভুল বুঝিনি, কিন্তু আমাদের তো অন্তত জানাতে পারতিস। ওকে বাঁচানোর জন্যই আমি কাউকে কিছু জানাইনি দাদি। ওর মেমোরি লস হয়েছিল, কাল রাতে ওর সব স্মৃতি ফিরে এসেছে। তাই এখন আর সত্যিটা লুকিয়ে রাখার কোনো মানে হয় না। ইয়ানা, মা আমাকে তুই ক্ষমা করে দিস। আমি তোকে না বুঝে অনেক কটু কথা শুনিয়েছি। তুই আমার আরাফের বউ। আজ থেকে তুই এই বাড়ির লক্ষ্মী। সালমা বেগম এগিয়ে এসে ইনায়াকে জড়িয়ে ধরলেন। ইনার চোখে পানি চলে এলো। সে এতদিন এই পরিবারের একটা বহিরাগত হিসেবে থেকেছে, আর আজ সবাই তাকে কত আপন করে নিচ্ছে। আজ থেকে আমাদের বাড়িতে কোনো দুঃখ নেই, শুধু আনন্দ আর আনন্দ। ইয়ানা মা, তুই পরিবারের আলো নিয়ে এসেছিস। রাত গভীর হয়েছে। আরাফের বিশাল বেডরুমটা আজ নতুন করে সাজানো হয়েছে নীলার উদ্দেশ্যে। পুরো ঘরে গোলাপের পাপড়ি ছড়ানো আর মিষ্টি সুবাস। ইনার লাল রঙের একটা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার বুকটা ধুকধুক করছে। আজ সে সত্যি অর্থে আরাফের স্ত্রী হিসেবে এ ঘরে এসেছে। 3 বছরের অপেক্ষা আজ শেষ হতে চলেছে। হঠাৎ পেছন থেকে আরাফের দুটো শক্ত হাত তার কোমর জড়িয়ে ধরল। কি দেখছিস আয়নায়? দেখছি আপনার চোখ, যে চোখ 3 বছর ধরে শুধু আমাকে লুকিয়ে রাখার ভয় ছিল, আর আজ সেখানে অধিকার। আরাফ ইনার ঘাড়ে আলতো করে মুখ ঘষল। তার উষ্ণ শ্বাস ইনার শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। আরাফ আজ কোনো শার্ট পরেনি, শুধু একটা কালো ট্রাউজার। তার কাঁধের ব্যান্ডেজটা সাদা হয়ে জলজল করছে। তুই জানিস এই 3 বছর আমি কিভাবে নিজেকে সামলে রেখেছি? তোকে চোখের সামনে দেখতাম কিন্তু ছুঁতে পারতাম না। তোকে বকতাম, শাসন করতাম, শুধু তোর কাছাকাছি থাকার বাহানায়। আমার ভেতরটা জ্বলে যেত ইনায়া। আমি জানি আরাফ, আমি সব বুঝতে পারছি। আপনি আমার জন্য নিজের সব খুশি বিসর্জন দিয়েছিলেন, কিন্তু আজ থেকে আর কোনো বাধা নেই। আজ থেকে আমি শুধু আপনার, সম্পূর্ণভাবে আপনার। আরাফ ইনায়াকে ঘুরিয়ে নিজের মুখোমুখি দাঁড় করালো। ইনার চোখে আজ কোনো লজ্জা নেই, শুধু তীব্র এক ভালোবাসার আকৃতি। আরাফ আর নিজেকে আটকে রাখতে পারল না। সে ইনার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এই চুম্বন কোনো সাধারণ চুম্বন নয়, এটা 3 বছরের জমানো তৃষ্ণা, আবেগ আর হাহাকারের এক অদ্ভুত মিশ্রণ। ইনা 2 হাত দিয়ে আরাফের গলা জড়িয়ে ধরে। তার এই পাগল করা ভালোবাসায় সম্পূর্ণ সাড়া দিল। তুই আমাকে পাগল করে দিবি ইনায়া? আমি তো চাই আপনি শুধু আমার জন্য পাগল হন। আপনার এই ডেভিল রূপটা শুধু বাইরের দুনিয়ার জন্য থাক। আমার কাছে আপনি শুধু আমার আরাফ হয়ে থাকবেন। আরাফ ইনাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। ঘরের আলো একদম কমিয়ে দেয়া হয়েছে, শুধু চাঁদের আলো জানালার পর্দা ভেদ করে ভেতরে আসছে। আরাফ ইনার শাড়ির আঁচলটা খুব সাবধানে জড়িয়ে নিল। ইনার ফর্সা পেটে আরাফের হাতের স্পর্শ লাগতেই সে শিউরে উঠল। আরাফের চোখ আজ বন্য আর নেশাতুর। সে ইনার গলায়, ঘাড়ে আর কলার বনে নিজের অধিকারের চিহ্ন এঁকে দিতে লাগলো। আরাফ, কষ্ট হচ্ছে তোর? না না, এটা তো আমার জীবনের সবচেয়ে সুন্দর কষ্ট। আপনি থামবেন না প্লিজ। ইনার এই কথাটায় আরাফের ভেতরের সব শেকড় ভেঙে গেল। সে ইনার শাড়ির প্রতিটা ভাঁজ অত্যন্ত দক্ষতার সাথে খুলে ফেলল। ইনা লজ্জায় 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। আরাফ হেসে ইনার হাত দুটো সরিয়ে দিল। আমার সামনে কোনো লজ্জা নেই ইনায়া। তুই আমার সৃষ্টি, আমার বেঁচে থাকার একমাত্র কারণ। আরাফ ইনার ঠোঁট থেকে শুরু করে তার পুরো শরীরে ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দিতে লাগলো। ইনা আরাফের পিঠের পেশিগুলো শক্ত করে খামচে ধরল।
দুজনের নিঃশ্বাসের ও গতি দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। আরাপ যখন ইনার সাথে একাত্ম হলো তখন ইনার মুখে থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো। আরাপ সাথে সাথে ইনার ঠোঁট নিজের ঠোঁট দিয়ে আটকে দিল, যাতে তার কষ্টটা সে নিজের ভেতর শুষে নিতে পারে। তীব্র ব্যথা, তার চেয়েও তীব্র ভালোবাসার এক অদ্ভুত অনুভূতির ভেতর দিয়ে তারা একে অপরের সাথে মিশে গেল। বাইরের পৃথিবীর সব কোলাহল, সব অন্ধকার আজ এই ঘরের বাইরে। এখানে শুধু দুজন মানুষের পবিত্র আর গভীর এক মিলন ঘটছে। দীর্ঘ সময় পর সব শান্ত হলো। ইনা আরাফের চড়া বুকে মাথা রেখে হাঁপাচ্ছে। আরাফ তার পিঠে আলতো করে হাত বুলে দিচ্ছে। তুই ঠিক আছিস আমার জান? আমি আপনার জীবনের সবচেয়ে বেশি ঠিক আছি আরাফ। আমাকে এভাবে সারা জীবন আপনার বুকের ভেতর লুকিয়ে রাখবেন? তোকে তো আমি আমার আত্মার ভেতর লুকিয়ে রেখেছি, সেখান থেকে তোকে বের করার সাধ্য কারণেই। সকালের মিষ্টি রোদ জানালার ফাঁক দিয়ে এসে ইনার মুখে পড়ল। সে চোখ খুলে দেখলো আরাফ তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। আরাফের চোখের এক প্রশান্তির ছায়া। এভাবে কি দেখছেন? দেখেছি আমার বউকে সকালে ঘুম থেকে উঠলে কতটা সুন্দর লাগে। আপনি সকাল সকাল ফ্লার্ট করা শুরু করেছেন? আপনার ডেভিল ইমেজটা কোথায় গেল? ডেভিল ইমেজটা দরজার বাইরে রেখে এসেছি। এই ঘরের ভেতর আমি শুধু একজন প্রেমিক পুরুষ। ঠিক তখনই দরজায় সজোরে ধাক্কা পড়লো। ভাইয়া আর ভাবি, তোমরা কি সারাদিন ঘুমাবে নাকি? নিচে নাস্তা রেডি, জলদি এসো। এই রে, নীলা চলে এসেছে। আপনি আমাকে ছাড়ুন, আমি রেডি হয়ে নেই। ওকে চিল্লাতে দে, তুই আমার কাছে আয়। আরাফ ইনাকে আবার নিজের বুকের কাছে নিয়ে তার কপালে গভীর করে চুমু খেল। ইনা খিলখিল করে হেসে উঠল। সে হাসির শব্দে যেন পুরো বাড়ির সব অন্ধকার দূর হয়ে গেল। নাস্তার টেবিল আজ উৎসবের পরিবেশ। সবাই একসাথে বসে খাচ্ছে আর গল্প করছে। ইনার সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে। রহমান সাহেব আর সালমা বেগম তৃপ্তির চোখে তাদের ছেলের বুকে দেখছেন। আরাফ এক কোনায় বসে কফি খাচ্ছে আর আর চোখে ইনার কাজ দেখছে। ভাইয়া, তুমি এভাবে ভাবিকে গিলছো কেন? মনে হচ্ছে কপি চেয়ে ভাবিকেই তোমার বেশি টেস্ট লাগছে। নীলার কথায় ডাইনিং টেবিলে সবাই হো হো করে হেসে উঠল। হিনার লজ্জায় লাল হয়ে গেল। আরাফ নীলার দিকে একটা কৃত্রিম রাগের দৃষ্টি দিল। তুই বেশি কথা বলছিস নীলা, তোকেও এবার বিয়ে দিয়ে বিদায় করতে হবে। আমি এত সহজে যাচ্ছি না ভাইয়া, আমি এখানেই থাকবো আর তোমাদের রোমান্স নষ্ট করবো। হিনা মুচকি হেসে আরাফের দিকে তাকালো। আরাফও হাসলো। 3 বছর যে অন্ধকার জীবন আরাফ ইনার জন্য বেছে নিয়েছিল, আজ সেই অন্ধকারের শেষ এক উজ্জ্বল আলোর দেখা পেয়েছে তারা। আর কোনো ভয় নেই, কোনো লুকোচুরি নেই। এখন শুধু আছে এক অবিচ্ছেদ্য সম্পর্ক, এক মিষ্টি পরিবার আর বান্ধবীর ডেভিল ভাইয়ের সীমাহীন ভালোবাসা।